আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? সকলকে এই চ্যানেলে স্বাগত। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো, তাহলে আমরা সবাই মিলে শিখতে পারবো। প্রথমত তোমার চ্যানেলে কিছু নর্মাল ভিডিও ছিল, সেগুলো করলাম অনেকদিন অনেক টপিকের উপরে। তারপরে টেস্ট পেপার সলভিং এর দিকে গেছিলাম। ভাবলাম মাঝখানে একটা শর্টকাট বা টেকনিক বেসড কিছু করা যায় নাকি, সেটা চেষ্টা করলাম। তো সেই সুবাদেই আজকে ভিডিওটা হচ্ছে একটু বড়, বাট এই ভিডিওতে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের যত শর্টকাট টেকনিক আছে এবং যে টেকনিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলো একসাথে শিখবো। অর্থাৎ টোটাল 10টা চ্যাপ্টারে মোটামুটি যা যা লাগে সেগুলো একসাথে করে দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, ইনশাল্লাহ কিছুটা হলেও শর্টকাট টেকনিক্স এবং অবজেক্টিভের উপরে তোমাদের কিছুটা আয়ত্ত চলে আসবে। চলো শুরু করা যাক। আরেকটা কথা, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। লেটস বিগিন। ওকে, চলো শুরু করি। ওকে, আমাদের হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের ফার্স্টে আমরা ভৌত রাশি পরিমাপটা পরে করব। আগে চলো ভেক্টর দিয়ে শুরু করি। সিম্পলি আগে কোশ্চেনটা দেখো, পরে আমি তোমাকে নোটটা বুঝাই। একটা ভেক্টর সি যেটার মান হচ্ছে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 8k ক্যাপ, এবং আরেকটা ভেক্টর ডি যার মান হচ্ছে 6i ক্যাপ প্লাস 12j ক্যাপ প্লাস xk ক্যাপ। কোশ্চেনে চাইছে x এর মানটা বের করো এবং বলে দিচ্ছে এই ভেক্টর আর এই ভেক্টর এই দুইটা পরস্পর সমান্তরাল বা প্যারালেল। এখন মজার ব্যাপারটা হচ্ছে যদি দুইটা ভেক্টর প্যারালেল হয় তখন আমরা প্রথমে দেখব যে আই, জে আর কে এই তিনটার অনুপাত কত। খেয়াল করো, এখানে হচ্ছে এটা 3i ক্যাপ, এখানে আছে 6i ক্যাপ, তাহলে এই দুইটার আয়ের অনুপাত হয় কত? 3/6, দ্যাট মিনস কত? হাফ। আবার আমরা যেতে যাই, চলো 6j আর এখানে 12j, তাহলে দুইটার অনুপাত করলে কত হয়? হাফ। অর্থাৎ বুঝতে পারছি আই এর দুইটার অনুপাত হাফ, জে দুইটার অনুপাতও হাফ, তাহলে কে এর অনুপাত হবে হাফ। দ্যাটস ইট। তাহলে 8/something ইকুয়ালস টু হাফ হবে, অর্থাৎ 8/16 হবে, অর্থাৎ x এর মান হবে 16, কারণ এটা হাফ করার জন্য 16 লাগে। শেষ। ওকে, এবার আমরা যাবো আমাদের সেকেন্ড টাইপ, নদী নৌকা। ওকে, নদী নৌকার ক্ষেত্রে দুইটা বিষয় থেকে বেশি কোশ্চেন আসে, একটা হচ্ছে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে আর একটা হচ্ছে ন্যূনতম সময়ের ক্ষেত্রে। ওকে, ফিগার দুইটা দেখি। যখন ন্যূনতম দূরত্ব হয় তখন আমরা আলফা কোণে যাত্রা করি। এটা হচ্ছে নৌকা বা সাঁতারুর বেগ, আর এদিকে থাকে স্রোতের বেগ। আর তুমি তো জানোই বা নৌকা বা সাঁতারুর বেগটা সবসময় বড় হয় আর স্রোতের বেগটা ছোট হয়, সবে বড় আর ছোট দিয়ে এটাই বুঝাইছি। আর যাত্রা কোণ হয় আলফা আর লব্ধি হয় আর। আর যখন আমরা ন্যূনতম সময়ে যাই তখন আমাদের যাত্রা করতে হয় একেবারে কত কোণে বলো তো? তোমরা সবাই জানো 90 ডিগ্রি কোণে। অর্থাৎ নৌকা বা স্রোতের সাঁতারুর বেগ থাকে 90 ডিগ্রি কোণে একদম সোজা, আর সাঁতারুর এদিকে আর লব্ধি থাকে মাঝখান দিয়ে। আর প্রস্থ তো এইভাবে থাকবেই, এইটাও প্রস্থ এটাও প্রস্থ, দ্যাটস ইট। এবার কিভাবে করবা? এই লব্ধি বেগ আর আমরা বের করবো √, বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার দিয়ে। খুবই সহজ। আর রুটের ভিতর তো সময় বড় থেকে ছোট বিয়োগ আছে, এটা তোমরা মনেই রাখতে পারবা, কোনো ব্যাপার না। আর ন্যূনতম সময়ের ক্ষেত্রে কি করবা? সেম জিনিস, খালি মাইনাসের জায়গায় বসাই দিবা প্লাস, দ্যাটস ইট। চলো আমরা নেক্সটের দিকে যাই। খেয়াল করো, টিডি মিনিমাম মানে কি? ন্যূনতম দূরত্বে যেতে যে সময় লাগে, এটা কষ্ট ভাই কি লিখেছি? প্রস্থ বাই আর। এখানে প্রস্থ কত? এই যে এটা প্রস্থ। এটা কোথা থেকে আসলো ভাইয়া? এস সমান ভিটি তোমরা জানো, তাহলে টি কষ্ট লেখা যায় s/v। সো এসটা হচ্ছে এখানে প্রস্থ, ডি। শেষ। প্রস্থ বাই, এবার দেখতে হবে প্রস্থ বরাবর বা ডি বরাবর কোন বেগটা কাজ করতেছে। খেয়াল করো, প্রস্থ হচ্ছে এই বরাবর, এই বরাবর কাজ করছে কোন বেগ? লব্ধিটা আর, দ্যাটস ওয়াই প্রস্থ বাই আর। শেষ। আর এটার ক্ষেত্রে খেয়াল করো, এদিকে হচ্ছে আমাদের প্রস্থ, প্রস্থ বরাবর কাজ করতেছে বড় বেগটা, দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্রস্থ বাই বড় বেগ। শেষ। এবার আমরা বের করবো আলফা, দ্যাট মিনস যাত্রা কোণ। তোমরা জানো যাত্রা কোণটা স্থূলকোণ হয়, এবং স্থূলকোণের ক্ষেত্রে যদি আমরা কজ দিয়ে মান বের করি তাহলে কজ ইনভার্সের মানটা জেনারেলি ভগ্নাংশ হয়, লবে মান ছোট হয়, হরে বড় হয়, এবং মাইনাস ভ্যালুর একটা মান দিতে হয়। সো সেই হিসাবে আমরা আলফা সমান নিব কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়, কারণ আমরা জানি স্থূলকোণের ক্ষেত্রে মানটা ছোট বাই বড় হয় এবং মাইনাসের ভিতরে হয়। দ্যাটস ইট। শেষ। এবার আমরা এটা একটু করে দেখি। সাপোজ নৌকার বেগ দিচ্ছে 12 মিটার পার সেকেন্ড, স্রোতের বেগ দিচ্ছে 6 মিটার পার সেকেন্ড, কোশ্চেনে এবং প্রস্থ বলে দিচ্ছে নদীর 500 মিটার। দ্যাটস ইট। লব্ধি বেগ বের করবো, খুবই সহজ। আর সমান বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার, তাহলে কত হবে? 12 স্কয়ার মাইনাস 6 স্কয়ার। শেষ। আর টিডি মিনিমাম কি? প্রস্থ বাই এই যে আর, তো শেষ। প্রস্থ 500 বাই এই যে বড় আর বসাই দিলাম, √12 স্কয়ার মাইনাস 6 স্কয়ার। শেষ। আর আলফা কি? কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়, মাইনাস দিলাম, ছোট 6 বড় 12। শেষ। ইজি একদম। আর এদিকে কি করবো? ন্যূনতম সময়ের ক্ষেত্রে খালি এই জায়গায় প্লাস হবে, অর্থাৎ √12 স্কয়ার প্লাস 6 স্কয়ার হবে আর এর মান। আর টি মিনিমাম কি? আমরা তো জানি ডি বাই বড়, ডি হচ্ছে 500, আর বড়টা কত বলো তো? বড়টা দেখা যাচ্ছে একটা 12 একটা 6, তাহলে বড় 12, তাহলে 12 বসাই দিবা। শেষ। দ্যাটস ইট। এবার আমরা যেমন টাইপ 3-তে ভেক্টরে, খেয়াল করো এটা নাম কি? এটা নাম ভাইয়া দিয়েছি পায়ে পা মাথায় মাথা কনসেপ্ট। একটু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড পড়তে পারো, তোমাদের এইচএসসি তো আসতে পারে অবজেক্টিভে, সো দেখে নিই। হ্যাঁ,
কোশ্চেনে দিল একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এদের মধ্যবর্তী কোণ কত? এই সাইন দিয়ে কোন সাইনটাকে বোঝায়? তোমরা অনেকেই বলবা ভাইয়া এটা তো এ ভেক্টর, এটা তো বি ভেক্টর, তাহলে মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। শেষ। না রে ভাইয়া, এটা অ্যান্সার হবে 120 ডিগ্রি। এবং এটা করবো আমরা পায়ে পা এবং মাথায় মাথা কনসেপ্ট দিয়ে। দ্যাট মিনস পাতে পা মিলাবো আর মাথাতে মাথা মিলাবো, দ্যাটস ইট। ধরলাম এটা একটা ভেক্টর, আমি একটু কলম দিয়ে দেখাই। ধরো এই কলমটার এই দিকটা যদি মাথা হয় তাহলে এই দিকটা হবে পা। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, দুইটা যদি কলম নাও, এই দুইটার মাথা একসাথে মিলাইতে হবে কোণ বের করার জন্য, অথবা দুইটার পা একসাথে মিলাইতে হবে কোণ বের করার জন্য, দ্যাটস ইট। সো এখানে দেখো, ভালো করে খেয়াল করো, আমাদের এটাতে মাথা আছে এই সাইডে এই ভেক্টরের, আর ওই ভেক্টরের ক্ষেত্রে মাথা না, পা আছে ওই সাইডে, অর্থাৎ মাথায় পা মিলছে। সো এটা অ্যাকচুয়ালি হবে না। দ্যাটস আমাদের টার্গেট থাকবে কি মাথায় আমরা মাথা মিলাবো, এরকম করব। এই কাজটা আমরা কিভাবে করতে পারি? এই কাজটা আমরা করতে পারি, এই ভেক্টরটাকে তুলে নিলে আমাদের কাজটা অ্যাকচুয়ালি হয়ে যায়। কিভাবে দেখো, এই ভেক্টরটা এখানে ছিল, এই ভেক্টরটা এভাবে এখানে ছিল। এখন ভাইয়া কি করব, এটাকে তুলে এখান থেকে নিয়ে যে এখানে নিয়ে আসলাম। তাহলে দেখো মাথায় মাথা মিলছে এবং কোণ হয়ে গেছে কত? 120 ডিগ্রি। দ্যাটস ইট। সো ভাই এখানে এই কাজটাই করেছি, বি ভেক্টরটাকে তুলে এখানে নিয়ে আসছি, তুলে আনা হয়েছে। সো এই বি আর এর মান হয়ে গেছে 120 ডিগ্রি কোণ। শেষ। পারা যাবে না? অনেক সহজ। চলো আমরা টাইপ 4 এর দিকে যাই। আচ্ছা ঠিক আছে, কোশ্চেনটা একটু দেখো। ওকে, সাপোজ এ ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এবং এই ভেক্টরটা এক্স ওয়াই ও জেড অক্ষের সাথে কোণ তৈরি করছে। মানে একটা ভেক্টর জেনারেলি মনে করো হচ্ছে এরকম একটা ভেক্টর আছে, যেটা এক্স অক্ষের সাথেও কোণ করছে, ওয়াই অক্ষের সাথে কোণ করতে পারে, আবার জেড অক্ষের সাথেও কোণ করতে পারে। সেই কোণগুলো এখন আমরা বের করবো। কিভাবে বের করা যায়? এটা একদম সহজ। যে এক্স অক্ষের সাথে আমরা কোণ বের করি, তাহলে হবে কজ ইনভার্স এক্স এর যে অংশটা আছে সেটা উপরে লিখবা, অর্থাৎ এ এক্স, এবং নিচে লিখবা এই ভেক্টরটার মান, দ্যাটস ইট। ওয়াই এর ক্ষেত্রে করলে ওয়াই এর উপাংশটা নিচে, মানে ওয়াই এর অংশটা উপরে রাখবা এবং নিচে লিখবা মানটা। আবার জেডের ক্ষেত্রে করলেও কজ ইনভার্স জেডের অংশটা উপরে আসবে এবং এটার মানটা নিচে যাবে, দ্যাটস ইট। সো একটা চলো আমরা প্র্যাকটিস করি। এ ভেক্টর ইকুয়ালস টু কি লিখলাম? 6 আই ক্যাপ প্লাস 12 জে ক্যাপ প্লাস 15 কে ক্যাপ। তাহলে এক্স অক্ষের সাথে কোনটা কি হবে? খুবই সিম্পল, কজ ইনভার্স এক্স অক্ষ কত, এই যে 6, এক্স অক্ষের যে উপাংশ মানে কি আই ক্যাপের উপাংশ 6 ডিভাইড বাই এটার মান মানে কি √6 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। শেষ। ওয়াই অক্ষের সাথে করলে এই যে 12 আসবে, এর নিচে মান। জেড অক্ষের সাথে করলে জেড অক্ষের অংশটা অর্থাৎ কে ক্যাপের অংশ, দ্যাট মিনস 15 আসবে, আর নিচে হবে টোটালটার মান। শেষ। আমাদের ভেক্টরে মোটামুটি শেষ। এবার চলো আমরা গতিবিদ্যার দিকে লাভ দিই। ওকে, সেকেন্ড চ্যাপ্টার আমাদের গতিবিদ্যা। গতিবিদ্যার প্রথম শর্টকাটটা দেখো, একটা কোশ্চেন দিয়ে করে ফেলি, আরো সহজ হবে। 180 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হলো, ঠিক ওই বরাবর একই সময়ে অপর একটা বস্তুকে 60 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তু দুটা কোথায় এবং কখন মিলিত হবে? এটা আমরা কিভাবে করব? একদম সিম্পল, টি ইকুয়ালস টু এস বাই ভি, অর্থাৎ এইচ ইকুয়ালস টু ভিটি, ওই সূত্র আমরা খাটাই দেব। তাহলে এটা তো খুবই সহজ। এস এর জায়গায় আমরা খুব আরামসে এটাকে এইচ ধরতে পারি। এইচ হচ্ছে 180 আর ভি হচ্ছে 60, সো অ্যান্সার হবে 3 সেকেন্ড। শেষ। কখন মিলিত হবে বেড়ে গেল। এবার আমরা বের করব কোথায় মিলিত হবে। তাহলে আমরা যেটা করব, এইচ প্রাইম ইকুয়ালস টু এইচ মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্রে বসায় দেব। এইচটা কোত্থেকে আসলো? দেখো তোমরা জানো এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এখানে ইউটিটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ভিটি, তাহলে ভিটি সমান এইচ বা এস লেখা যায়। শেষ। সো এইচ হচ্ছে আমাদের এই যে 180 হাফ ইন্টু 9.8 আর টি স্কোয়ার, দেখো টাইম এই যে 3। শেষ কাজ। এবং এইচ প্রাইমটা কোথা থেকে বের করব? এইচ প্রাইম আমরা বের করব ভূমি থেকে উচ্চতা। তোমরা এটা ভুল করবা দেখে আমি আগে লিখি নাই, এখানে লিখে দিলাম যাতে তোমাদের মনে থাকে। সবসময় এই ধরনের হাইটগুলো আমরা নিচ থেকে মাপবো, ভূমি থেকে বা গ্রাউন্ড স্টেট থেকে মাপবো। ওকে, এবার চলো আমরা যাই গলিতক্তার দিকে। আর একটা কথা বলে দিই, আমি হচ্ছে তোমার এইগুলো করার জন্য কিছু বইয়ের অবশ্যই সাহায্য নিয়েছি। সেক্ষেত্রে তোমার হচ্ছে উদ্ভাসের কিছু বইয়ের অবশ্যই সাহায্য নিয়েছি, সাথে তোমার জয়কলির বুয়েট ফিজিক্স বলে একটা বই আছে, সেই বইটা তো অবশ্যই আমি ফলো করে এগুলো করেছি। এগুলো আমার যেগুলো থেকে করছি সেগুলো বলে দিলাম। হ্যাঁ, এগুলো সবকিছু যে আমার বানানো তা না, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, বিভিন্ন বড় ভাইয়াদের থেকে কালেক্ট করা, উদ্ভাসের ভাইয়াদের থেকে কালেক্ট করা, তো সব জায়গা থেকে নিয়ে আসা। দ্যাটস ইট। ওকে, চলো এবার আমরা যাই গলিতক্তার ম্যাথের ক্ষেত্রে। গলিতক্তার ম্যাথের ক্ষেত্রে সূত্র আমি আগে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ডি বাই এন স্কোয়ার মাইনাস 1। ওকে, কোশ্চেনটা দেখো, একটা বুলেট না, বুলেট বা গুলি একটা কাঠের তক্তার ভিতরে ভি বেগে আঘাত করে 15 সেন্টিমিটার ঢুকলো এবং তার বেগ হয়ে গেল অর্ধেক, দ্যাট মিনস ভি বাই 2।
সেটা আর কত দূর যে থেমে যাবে, অর্থাৎ বেগ 0 হয়ে যাবে, সেটা বের করতে বলছে। অর্থাৎ একটা গুলি যেটা ধরো ভি বেগে যে একটা তক্তায় আঘাত করলো, তারপরে 15 সেন্টিমিটার যাওয়ার পরে তার বেগ হয়ে গেল অর্ধেক, সেটা আর কত দূর যে থেমে যাবে, দ্যাটস ইট। এটা খুব সহজে শর্টে করা যায়। সেটা হচ্ছে সূত্র কি, এক্স ইকুয়ালস টু ডি বাই এন স্কোয়ার মাইনাস 1। সো এক্স ইকুয়ালস টু ডি এর মান হচ্ছে 15 সেন্টিমিটার, বসায় দিবা। এন এ বের করার ক্ষেত্রে একটু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এন ইকুয়ালস টু বেগের গুণের উল্টা মান। অর্থাৎ দেখতে হবে বেগ কয় গুণ হয়েছে। ধরো বেগ ছিল প্রথমে 500, পরে হইলো 250, তাহলে বেগ কতটুকু হয়েছে, বেগ হয়ে গেছে হাফ। তাহলে এন এর মান হবে হাফের ইনভার্স, দ্যাট মিনস 2। এখানে বেগ ছিল ভি, পরে হয়েছে ভি বাই 2, দ্যাট মিনস হাফ হয়েছে। তাহলে এন এর মান কি হবে, হাফের ইনভার্স মানে 2। সো 2 স্কোয়ার মাইনাস 1, আমাদের অ্যান্সার হয়ে গেল 5 সেন্টিমিটার। শেষ। আমরা এভাবে 5 সেন্টিমিটার ধরে খুব সহজেই এন এর মান বের করতে ফেলতে পারবো। ওকে, এবার চলো আমরা নেক্সট টাইপের দিকে যাই। সেটা হচ্ছে একটা বালতির অঙ্ক। এটা তো আমার জানি অবজেক্টিভে চলে আসে, সো শিখে রাখ। এটা হচ্ছে আমরা যখন কোনো একটা বস্তু ঘুরাই, তখন আমরা আনুভূমিকভাবে ঘুরাইতে পারি, আবার উলম্বভাবে ঘুরাইতে পারি। এখন একটা বালতিকে যদি তুমি উলম্বভাবে মানে এইভাবে ঘুরাইতে থাকো, এখন মনে করো ওই বালতিটা পানি ভর্তি, তারপরও যদি তুমি একটা সর্বনিম্ন একটা বেগে ঘুরাও, তাহলে দেখবা যে এখন যখন এটা ঘুরতে ঘুরতে একদম উপরের পজিশনে আসছে, তারপরও কোনো পানি নিচের দিকে পড়বে না। এর একটা কারণটা হচ্ছে, যখন এরকম ঘুরাইতে ঘুরাইতে একটা পজিশনে আসে উপরে, তখন একটা বেগের জন্য টান বলটা বা টেনশনটা যেটা নিচের দিকে কাজ করে, সেটা 0 হয়ে যায়। দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি কোনো পানি পড়ে না। ওই বেগটা বের করতে বলছে। ওই বেগটা কিভাবে বের করব, অর্থাৎ বালতি সর্বনিম্ন কত বেগে ঘোরালে উপর হওয়া সত্ত্বেও তার থেকে পানি পড়বে না, এটা আমরা কিভাবে বের করব? একটা সূত্র, ভি সমান রুট ওভার আর জি। অনেকটা দেখো ব্যাংকিং এর মতো, তাই না? ওই যে ব্যাংকিং এর ম্যাথগুলোর মতো, বাক নেওয়ার ম্যাথের মতো, ওইরকম একটা সূত্র, ভি সমান রুট ওভার আর জি। জাস্ট সেটাই এখন একটা কোশ্চেন দিছে, একটা বালতির ব্যাসার্ধ 2 মিটার দেওয়া আছে, তাহলে কি হবে, ভি সমান রুট ওভার আর জি, অর্থাৎ এটা আর তো 2 ইন্টু জি, দ্যাটস ইট। এত হয়ে গেল, একদম সহজ। এবার আমাদের এই ধরনের ম্যাথগুলো তো পরীক্ষায় সব সময় আসে, তাই না? যে আদি নিক্ষেপণ বেগ দিয়ে দেয় ধরো ইউ, আর আদি যে নিক্ষেপণ কোণ থিটা নট দিয়ে দেয়, চাই কি টি সময় পরে বেগ বের করো, শেষ বেগ বের করো, তাই না? আমরা কি করি, ফার্স্টে এক্স উপাংশ বের করি, পরে ওয়াই উপাংশ বের করি, দেন আমরা যোগ করি। এটা অ্যাকচুয়ালি খুব শর্টে করা যায়। সেটা হচ্ছে ভি সমান লিখে নিবা কি, ইউ কস থিটা নট তার হোল স্কোয়ার প্লাস ইউ সাইন থিটা মাইনাস জিটি তার হোল স্কোয়ার, দ্যাটস রুটের ভিতর দিলে একবারে কাজ শেষ, এক লাইনের ভিতরে করে ফেলা যায়। আর যদি এখানে আদি নিক্ষেপণ বেগ না বলে প্রাসটা পরন্ত প্রাস এটা নিচের দিকে পড়তো, তখন এখানে জাস্ট এই মাইনাসের জায়গায় প্লাস জি হইতো, আর কোনো চেঞ্জ নাই। এটা যদি উপরের দিকে গেছে দ্যাটস এ মাইনাস, যদি নিচের দিকে প্রাস পড়তো তাহলে এখানে প্লাস দিয়ে দিত। আর যদি উঁচু থেকে পরন্ত প্রাস হইতো, তখন কি হইতো, মাইনাস ইউ সাইন থিটা প্লাস জিটি। ঠিক আছে, পরন্ত প্রাসে কি হতো, জাস্ট মাঝখানে প্লাস, নিক্ষিপ্ত প্রাসে ঠিক আছে মাইনাস, আর উঁচু থেকে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে জাস্ট কি হতো, মাইনাস ইউ সাইন থিটা নট প্লাস জিটি তার হোল স্কয়ার, দ্যাটস ইট। ওকে, আর একটা শর্ট টেকনিক দেখি চলো আমরা। সুষম ত্বরণ সম্পন্ন একটা বস্তু 4তম সেকেন্ডে 10 মিটার গেল এবং 15তম সেকেন্ডে 15 মিটার অতিক্রম করলো, গাড়িটা ত্বরণকৃত। এটা কিন্তু 15 সেকেন্ডে যায় নাই বা 4 সেকেন্ডে যায় নাই, 4তম সেকেন্ডে গেছে, 15তম সেকেন্ডে গেছে, চাইছে ত্বরণ বের করতে। সেক্ষেত্রে শর্ট টেকনিকটা হচ্ছে, ত্বরণ এই কষ্ট হবে কি, আমার দুইটা যে তোমার হচ্ছে তম সেকেন্ড আছে, ওই দুইটা তম সেকেন্ডে যে দূরত্ব সেটা মাইনাস করব, আর তম সেকেন্ড দুইটাকে বিয়োগ করব, তাহলেই অনুপাত নিলে, রেশিও নিলে আমাদের ত্বরণ বের হয়ে যাবে। অর্থাৎ সূত্র অনুযায়ী ST1 মাইনাস ST2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2। ST1 কত দেখো, এই যে 10, আর ST2 কত 15, ডিভাইড বাই কি হবে, এটা টাইম মানে 4, আর এটার টাইম হচ্ছে 15, দ্যাটস ইট। সো আমাদের মানটা চলে আসবে। চলো আমাদের নেক্সট টাইপের দিকে আমরা দৌড় দিই, দেখি গতিবিদ্যা আর কিছু আছে নাকি। হ্যাঁ, আরও আছে। এবার গতিবিদ্যায় আমরা দেখব গ্রাফ। হ্যাঁ, গতিবিদ্যায় ধরো এরকম ম্যাথ তোমরা সবাই পারো, যে এটা হচ্ছে ভিটি গ্রাফ, এদিকে বেগ আছে, এদিকে সময় আছে, এবং মনে করো এরকম একটা ফিগার দিয়ে বলে যে মোটর অতিক্রান্ত দূরত্ব বের করো। হ্যাঁ, তখন কিভাবে করবা, তখন দেখতে হবে যে এটা অ্যাকচুয়ালি এটা এই লেখচিত্রটা কোন আবদ্ধ বহুভুজকে বোঝাচ্ছে, অর্থাৎ টার্গেট থাকবে আবদ্ধ বহুভুজের ক্ষেত্রফল বের করাটা। সো তুমি চাইলে এটাকে 3 ভাগ করতে পারতাম, আমি চাইলে এটাকে এইভাবে ভাগ করতে পারতাম, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ করে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, একটা আয়ত বানাতে পারতাম, বাট এটা পুরোটা অ্যাকচুয়ালি একটা ট্রাপেজিয়াম লাগতেছে। সো আমরা ট্রাপেজিয়ামের সূত্র বলে বসাই দিব, সূত্র বসাই দেবো, কাজ শেষ। তো সূত্র অনুযায়ী কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এ প্লাস বি ইন্টু উচ্চতা, দ্যাটস ইট। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এইটুকু হচ্ছে এইচ। সো হল বসাই দিলাম, আমাদের কাজ শেষ। তাহলে হাফ, আর এটা দেখো কত, এটা হচ্ছে এই যে 15 থেকে 5 মানে 10, টোটালটা 20, আর উচ্চতাটা কত 10। সো দ্যাটস ইট। এভাবে আমাদের মানটা চলে আসলো 150 মিটার।
এটা অ্যাকচুয়ালি সূত্র না, শর্ট টেকনিক না, বাট এটা তোমরা শিখে রাখো, অনেকে এটা আমরা বাদ দিই। সো আমি চাই তোমরা শিখে রাখো, তাহলে তোমার জন্য ইজি হবে। সেটা কি? এটা হচ্ছে একটা সূত্র। আমরা জানি একটা প্রাসের ক্ষেত্রে দুটো উপাংশ থাকে, একটা আনুভূমিক একটা উলম্ব, তাই না? এবং আনুভূমিক একটা দূরত্ব অতিক্রম করে এবং একটা উলম্ব দূরত্ব অতিক্রম করে। সো দুইটা মিলে আমরা করব। তাহলে যেটা হবে y কষ্ট লেখা যায় tan থিটা নট ইন্টু এক্স মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ব্র্যাকেটে ইউ কস থিটা নট তার হোল স্কোয়ার। এটাতে একবারে এই টাইপের ম্যাথগুলো আসলে সলভ করা যায়, মানে আমরা উলম্ব দূরত্বটা বের করতে পারবো। সো ম্যাথটা দেখি। আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে ভূপৃষ্ঠ থেকে 15 মিটার পার সেকেন্ড বেগে একটা ঢিল ছোড়া হলো এবং সেটা 30 মিটার দূরে অবস্থিত একটা দেয়ালকে কত উচ্চতায় আঘাত করবে। মানে এরকম দেয়ালটা ছিল 30 মিটার দূরে, এভাবে ঢিলটা মারছে, এটা এই একটা দেয়ালকে কত উচ্চতায় আঘাত করবে, দ্যাটস ইট। মানে ওয়াইটা বের করতে বলছে, এক্স তো দিয়েই দিচ্ছে, তাহলে আমরা সূত্রে বসাই দিব। সব দেওয়া আছে, থিটা মান 45, এক্স দেওয়া আছে 30, দেখো জি এক্স স্কোয়ার 30 তো জানোই, 15 আদিবেগ দেওয়া আছে। সো বসায় দিলে আমাদের ডিরেক্ট মান চলে আসবে। এবার চলো আমরা আমাদের পরের চ্যাপ্টারে যাই, 3 নাম্বার নিউটনিয়ান বলবিদ্যা। আচ্ছা, নিউটনিয়ান বলবিদ্যাতে প্রথমে আমরা লিফট নিয়ে টাইপ 1-এ আলোচনা করব। সেটা কি শিখবো? যদি লিফট একটা উপরের দিকে যায়, তুমি লিফটের ভিতরে থাকা অবস্থায় লিফট উপরে যাচ্ছে, তাহলে তোমার ভারী লাগবে। সেটা অনেকটা সিঁড়ির কনসেপ্ট, যখন আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠি তখন আমাদের ভারী লাগে। সো লিফটে উপরে উঠলেও ভারী লাগবে, তো ভারী মানে কি ওজন বাড়বে। সো ত্বরণটা হয়ে যাবে লব্ধি ত্বরণ জি প্লাসে, আর নিচে গেলে হবে জি মাইনাসে, কারণ তোমার হালকা লাগে। সো ম্যাথটা কি? একটা লিফট 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে যাচ্ছে। লিফটে অবস্থানরত 50 কেজি ভরের একটা ব্যক্তি কত ওজন অনুভব করবে, যেখানে লিফটের ভর 1200 কেজি। তাহলে যেহেতু উপরে যাচ্ছে তাহলে ভারী লাগবে। সো ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু কি হবে? এম ইন্টু জি প্লাসে। এম হচ্ছে এই ব্যক্তির ভর আর লিফটের ভর, দ্যাট মিনস 1250, আর 9.8 প্লাস 3 এটা হবে কি? ত্বরণ, লব্ধি ত্বরণ। সো এত নিউটন। শেষ। এবার লিফট আমাদের ডান। এবার চলো আমরা যাই ব্যাংকিংয়ে। ওকে, ব্যাংকিংয়ের ক্ষেত্রে নিরাপদে বাঁক নেওয়ার যে কন্ডিশন, এটা অ্যাকচুয়ালি আমরা এইচ বাই এক্স বের করে নিই, সাইন থিটা ট্যান থিটা ধরে, দেন আবার ট্যান থিটা সমান বি স্কোয়ার জি বের করি, দিয়ে এক আলাদা আলাদা করে করি। এত কিছু করার দরকার নেই, ডিরেক্ট আমরা এমসিকিউতে সূত্র লিখে নিব, এইচ বাই এক্স ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। তাহলে আমাদের কাজ হয়ে যাবে। ধরো এটা একটা ম্যাথ, এটা একটা রাস্তা, আমি রাস্তাটা অ্যাকচুয়ালি এরকম ভাবে ঘুরবে রাস্তাটা। সো আমি এখানে অর্ধ হালকা একটু আঁকছি, যেটা দেওয়া আছে যে দুইটা রাস্তার মধ্যবর্তী দূরত্ব আর কি 1 মিটার, আর রাস্তার ব্যাংকিং হচ্ছে 10 সেন্টিমিটার। আর রাস্তাটা যদি এরকম যদি ঘুরে, তাহলে টোটাল ব্যাসার্ধ হচ্ছে 98 মিটার। কোশ্চেন চাইছি কি, কত বেগে, ন্যূনতম কত বেগে ঘুরলে আমরা নিরাপদে বাঁক নিতে পারবো। তো সূত্র অনুযায়ী জাস্ট আমরা এইচ বাই এক্স সমান ভি স্কয়ার বাই আর জি বসাইছি, তাহলে ভি সমান আসছে এইচ বাই এক্স ইন্টু রুট ওভার আর জি। মানগুলো বসাই দিছি, দেখো এইচ হচ্ছে যে এটা 10 সেন্টিমিটার, মানে কি 10 ইন্টু 10 মাইনাস 2 মিটার, আর এক্স হচ্ছে 1 মিটার ইন্টু আর হচ্ছে দেখো কত 98 ইন্টু 9 জি। শেষ, কাজ হয়ে গেল। এবার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে কি, খাড়া অবস্থায় রাখা 2 মিটার দৈর্ঘ্যের একটা দণ্ড কাত হয়ে ওমেগা কৌণিক বেগে ভূমিকে আঘাত করলে কৌণিক বেগ ওমেগা কি হবে। মানে একটা খাড়া অবস্থায় রাখা একটা 2 মিটার দৈর্ঘ্যের একটা দণ্ড আছে, যেটা এভাবে পড়ে গেছে। দেখো এটা যখন এভাবে পড়বে, একটা কৌণিক বেগে পড়তেছে না, এই যে একটা কৌণিক বেগে পড়তেছে, এই কৌণিক বেগটা ওমেগাটা বের করতে বলছে। এই ক্ষেত্রে সূত্র হচ্ছে ওমেগা সমান রুট ওভার 3g বাই এল, মনে রাখবা, তাহলেই পেরে যাবা। আমাদের কোশ্চেনে এল এর মান দিচ্ছে 2 মিটার, তাহলে ওমেগা কত হবে? রুট ওভার 3 ইন্টু 9.8 ডিভাইড বাই এল এর মান 2, অর্থাৎ এত রেড পার সেকেন্ড। শেষ। আর মনে রাখবা রেড অ্যাকচুয়ালি রেভলিউশনের সাথে এটা সম্পর্ক কি, 1 রেভ বা 1 রেভলিউশন ইকুয়ালস টু 2 পাই রেড বা 2 পাই রেডিয়ান। হ্যাঁ, এটা মনে রাখো, কারণ অনেকে আমরা গোলায় ফেলি যে 1 রেড সমান আমরা 2 পাই রেভ বলি, এটা বলা যাবে না। 1 ওয়েভ 1 রেভলিউশন ইকুয়ালস টু 2 পাই রেডিয়ান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এবার জড়তার ভ্রামকে তোমার হচ্ছে একটা কথা আমাদের মনে রাখতে হবে। ওকে, চলো আমরা এবার জড়তার ভ্রামকে চাই। জড়তার ভ্রামকে খেয়াল করো কি আছে, অনেক ধরনের সূত্র আছে, তোমরা জানো যে একটা সুষম তারের ক্ষেত্রে আছে, তারপরে তোমার সিলিন্ডারের ক্ষেত্রে আছে, চাকতির ক্ষেত্রে আছে, ইলেকট্রিক গোলকের ক্ষেত্রে, ফাঁপা গোলকের ক্ষেত্রে, আয়তাকার বস্তুর ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রেই কেন্দ্রগামী যে ভর, অর্থাৎ ভরকেন্দ্রগামী যে অক্ষ থাকে, তার সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হয়। সো আমরা নেট গোলক আর ফাঁপা গোলক একটা টেকনিক আছে, যেটা মনে রাখার জন্য তোমাকে থেকে বলে দিব। নেট গোলকের ক্ষেত্রে যখন আমরা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করি, তখন সেটা হচ্ছে 2/5 mr স্কয়ার, এবং ফাঁপা গোলকের ক্ষেত্রে 2/3 mr স্কয়ার। তোমরা মনে রাখতে পারো না কখন 2/5 হবে এবং কখন 2/3 হবে। ভাই এটা এখন দেখাই দেবো। মজার টেকনিকটা খেয়াল করো ভাই। নিরেট মানে কি, ভারী। ভারী হলে কি হবে? বেশি হবে। সো নিচে হবে 5। শেষ। আর ফাঁপা মানে হালকা, তাহলে কত হবে? কম, মানে নিচে হবে কম, মানে কি 3। বেশি দেখে 5 আর কম দেখে কি 3। সো এইভাবে আমরা খুব সহজে নিরেট গোলক আর ফাঁপা গোলকের ক্ষেত্রে
জড়তার ভ্রামকের মানটা মনে রাখতে পারবো। চলো আমরা যাই আমাদের নেক্সটে। আচ্ছা, আমাদের নিউটন বলবিদ্যা মোটামুটি শর্ট টেকনিকগুলো শেষ। এবার আমরা যাবো গতিবিদ্যাতে, সরি গতিবিদ্যা না, কাজ ক্ষমতা শক্তিতে। ওকে, কাজ ক্ষমতা শক্তিতে ভাইয়া প্রথমে দেখো কি দিয়েছি, ক্ষমতার, অর্থাৎ ক্ষমতা বের করার ক্ষেত্রে একটা টেকনিক, সেটা হচ্ছে পি ইকুয়ালস টু এফ ভি লেখা যায়। এটা কোথেকে আসছে, পি সমান এম জি এস বাই টি, এন সমান এফ এবং এইচ বাই টি সমান ভি, সেখান থেকে চলে আসছে। ম্যাথটা কি, একটা ইঞ্জিন 10 মিটার পার সেকেন্ড বেগে ও 5 নিউটন বলে পানি ফেলছে। ওকে, ইঞ্জিনের ক্ষমতা কত, তাহলে কি হবে, পি ইকুয়ালস টু এফ ভি, এফ এর মান দেখো না 5 আর ভি হচ্ছে 10, গুণ করে দিলে কাজ শেষ, 51। এবার আমরা যাবো হাতুড়ি পেরেকে। খেয়াল করো, হাতুড়ি পেরেকের ক্ষেত্রে ভাইয়া দুইটা ফিগার রাখছি। এটার ক্ষেত্রে যে ফিগার, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেয়ালটা হচ্ছে উলম্ব, আর এই ক্ষেত্রে দেয়ালটা হচ্ছে আনুভূমিক। এবং এখানে যখন তুমি হাতুড়ি দিয়ে মারবা, তুমি কিন্তু এইভাবে মারবা, দ্যাট মিনস তুমি মারবা আনুভূমিক ভাবে। আর এটার ক্ষেত্রে তুমি হাতুড়ি মারবা এইভাবে, মানে তুমি মারবা উলম্ব ভাবে। কথার মারপ্যাচটা মনে রাখো, এই ক্ষেত্রে দেয়াল উলম্ব বাট মারছো আনুভূমিক ভাবে, আর এই ক্ষেত্রে দেয়াল আনুভূমিক বাট মারছো উলম্ব ভাবে। সো এই ক্ষেত্রে গতিশক্তি বের করতে পারলে সূত্রটা হবে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, আর এই ক্ষেত্রে হবে ইকুয়ালস সমান হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স, কারণ এখানে উপাংশ থাকে, এখানে থাকে না, 90 ডিগ্রির জন্য কাটাকাটি হয়ে যায়। সো ম্যাথটা কি, ধরো উলম্ব দেয়ালে 5 কেজি ভরের একটা হাতুড়ি দিয়ে পেরেক 10 সেন্টিমিটার ঢুকালে গতিশক্তি কত, এবং বেগ দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড হাতুড়ির। তাহলে কি হবে, যেহেতু উলম্ব দেয়াল, তাহলে ইকুয়াল সমান হাফ এম ভি স্কয়ার বসাই দিবা, কাজ শেষ। আর যদি আনুভূমিক দেয়াল হইতো, সেম ম্যাথ, খালি উলম্বের জায়গায় আনুভূমিক দেয়াল বলতো, তাহলে জাস্ট অ্যাড হইতো কি হাফ এম ভি স্কয়ারের সাথে এম জি এক্স অ্যাড হয়েছে। দেখো ভাইয়া এখানে এটাই করেছি, এম জি আর এক্স হচ্ছে কত, 10 টু দি পাওয়ার -2, দ্যাটস ইট। এই যে 5 জি, দেখো এম কত 5, জি হচ্ছে 9.8 আর এক্স হচ্ছে 10 × 10⁻², শেষ। এবার আমরা যাব নেক্সট টেকনিকে, আমাদের কাদা মাটিতে পেরেক ঢোকার ম্যাথ। ওকে, মানে মনে করো একটা উচ্চতা থেকে, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তু, একটা ভারী বস্তু, একটা পেরেক, যেখানে একটা পেরেক আছে, পেরেকের উপর পড়ছে, তাহলে এই পেরেকটার উপর পড়লে পেরেকটার। ওকে, এবার আমরা যাব কোথায়, এবার আমরা যাব হচ্ছে কাদা মাটির ম্যাথে। সো কাদা মাটির পেরেক ঢোকার ম্যাথে খেয়াল করো, এটা হচ্ছে পরীক্ষা যখন আসবে, এরকম ম্যাথ আসবে যে একটা উচ্চ বস্তুকে, একটা উচ্চতা থেকে একটা ভারী বস্তুকে ফেলে দিব, একটা উচ্চতা থেকে এই ভারী বস্তুটা যে একটা পেরেকের উপর পড়বে, যে পেরেকটা কাদা মাটির ভিতর ঢুকে যাবে। হ্যাঁ, আর আমাদের বের করতে দিবে এই ক্ষেত্রে কতটা বাধাদানকারী বল কত, দ্যাটস ইট। এবং মাথায় রাখবা, এখানে দুই টাইপের কোশ্চেন আসতে পারে, 2 টাইপস। একটা হচ্ছে একটা উচ্চতা থেকে একটা ভারী বস্তু একটা পেরেকের উপর পড়বে, আরেকটা হতে পারে যে একটা উচ্চতা থেকে একটা ভারী বস্তু আরেকটা ভারী বস্তুর উপর পড়বে। যদি কোশ্চেনে বলে পেরেকের উপর পড়ছে, তাহলে আমরা ডিরেক্ট এইভাবে করে ফেলতে পারবো। আর যদি বলে যে ভারী বস্তুটা আরেকটা ভারী বস্তুর উপর পড়ছে, তখন যখন আমরা করব, তখন এফ এক্স ইকুয়ালস টু এম জি ইন্টু এইচ প্লাস এক্স লেখার সময় আমরা এইখানে এক্সটা দিব না, অর্থাৎ এফ এক্স সমান লিখবো এম জি এইচ, কারণ তখন নিচের বস্তুটাও ভারী থাকতেছে। সো অ্যাকচুয়ালি তখন পুরো টাইমটা পর্যন্ত প্রতিরোধকারী যে বলটা, সেটা কিন্তু ওইভাবে কাজ করবে না। বাট এক্ষেত্রে সে ভারী বস্তুটা পড়ার উপরে, সেটা একটা পিচ্ছি পেরেকের উপর পড়ছে। সো পিচ্ছি একটা পেরেকের উপর পড়লে পেরেকার কতটুকুই বা বাধা দেয়, সো পুরো ওই বস্তুটার কাজটাই কিন্তু হচ্ছে। সো আমাদের শর্টকাট সূত্র কি, এফ এক্স ইকুয়ালস টু এম জি ইন্টু এইচ প্লাস এক্স। দেখো মানগুলো সব দেওয়া আছে, বস্তুটার ভর 5 কেজি, জি 9.8, এইচ হচ্ছে 10 মিটার, দেখো কোশ্চেনে বলা আছে। আর ঢুকছে কতটুকু দেখো তো, মাটির ভিতরে 1 সেন্টিমিটার, সো 1 × 10⁻², নিচে 1 × 10⁻², এত নিউটন, শেষ। নেক্সট টাইপ আমাদের ইটের স্তম্ভ বানানোর টাইপ, মানে আমরা একটার উপরে একটা ইট, তার উপরে আরেকটা, এভাবে রেখে রেখে ইটের স্তম্ভ বানাবো। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমাদের কোশ্চেনটা কি, একটার উপর আরেকটা ইট সাজিয়ে যদি আমরা স্তম্ভ বানাই, তাহলে কৃত কাজ কি হবে, সূত্র হচ্ছে W ইকুয়ালস টু n × n−1/2 ইন্টু mgh। আমি কথাটা কেন আলাদা করে বললাম, তোমরা জানো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল ইকুয়ালস টু লেখা যায় n × n−1/2। সো এখান থেকে আমি লিখলাম W ইকুয়ালস টু n × n−1/2 ইন্টু mgh, যেখানে m হচ্ছে একটা ইটের ভর এবং h হচ্ছে একটা ইটের উচ্চতা। এটা একটু মাথায় রাখতে হবে, কারণ n × n−1/2 দিয়ে অ্যাকচুয়ালি আমরা যতগুলো ইট বলছে সেগুলোর কাজটা করে ফেলছি। এবং এখানে মজার ব্যাপারটা হচ্ছে, স্তম্ভের ক্ষেত্রে প্রথম ইটটা অ্যাকচুয়ালি ভরকেন্দ্রের জন্য মাপা হয় না, সো এরকম একটা ব্যাপার স্যাপার আছে, দ্যাটস এরকম সূত্র। ওকে, একটা কোশ্চেন দেখলাম, 20টা ইট একটা আরেকটার উপর সাজানো হলো, যেগুলোর প্রত্যেকটা ভর যথাক্রমে যথাক্রমে 2 কেজি এবং 5 সেন্টিমিটার। টোটাল কাজ কত, তাহলে কি হবে বলো, W equals to n × n−1/2 ইন্টু mgh, 20 ইট, সো n এর মান 20, তারপরে এক একটার ভর হচ্ছে 2 কেজি, সো 2, আর এক একটার উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার, সো 5 × 10⁻², এত জুল, শেষ। খুবই সহজ।
এবার আমরা যাই চলো আমাদের নেক্সট টাইপে, সেটা হচ্ছে কি গুলি তক্তা। ওকে, গুলি তক্তার একটু আর একটা আমরা গতিবিদ্যায় করছিলাম, এটা হচ্ছে আরো সহজ। সূত্রটা হচ্ছে বেগের গুণ ইকুয়ালস টু ভেদকৃত তক্তার সংখ্যা। এটা কিভাবে করবো? ধরো একটা ম্যাথ আসলো, একটা গুলি একটা কাঠের তক্তা ভেদ করতে পারে, যদি বেগ আমরা 2 গুণ করি তাহলে কয়টা তক্তা ভেদ করতে পারবে? তাহলে বিষয়টা কিরকম, বেগ কয় গুণ করছে দেখো 2 গুণ, তাহলে এদিকে বেগের গুণ বসবে 2। তুমি আমাকে বলো এই লেফট সাইডে 2 আছে, তাহলে রাইট সাইডে 2 করতে কত লাগে? √4। সো রুটের ভিতরে 4 বসাতে হবে, সো অ্যান্সার হবে 4টা। যদি বলতো বেগ 3 গুণ করলে, তাহলে 3 গুণ করলে এখানে 3 হইতো, তাহলে রুটের ভিতরে বসতো 9, তাহলে তখন অ্যান্সার হতো আমাদের তক্তা ভেদ করতে পারবে 9টা। শেষ। নেক্সট, 30 মিটার উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর কোথায় গতিশক্তি বিভব শক্তির 2 গুণ হবে বের করো। অর্থাৎ কোথায় গতিশক্তি বিভব শক্তির 2 গুণ, কোথায় বিভব শক্তি গতিশক্তির 2 গুণ, কোথায় বিভব শক্তি গতিশক্তির সমান, এই টাইপ যদি ম্যাথ আসে তখন আমরা এই সূত্র দিয়ে করব। সূত্রটা হচ্ছে x ইকুয়ালস টু h/n+1, যেখানে n হচ্ছে গতিশক্তি বিভব শক্তির কত গুণ সেটা, অর্থাৎ n হচ্ছে গতিশক্তি বিভব শক্তির কত গুণ সেটা হচ্ছে n, এটা মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে আমাদের হাইট টোটালটা এইচ উচ্চতা থেকে একটা বস্তু পড়তেছে, আর এক্স হচ্ছে কি সবসময় এক্স আমরা কাউন্ট করি ভূমি হতে উচ্চতা, যেটা আমরা গতিবিদ্যার সময় দেখেছিলাম একটা জায়গায়, যে অ্যাকচুয়ালি আমরা হাইটটা এইচ প্রাইম, সেক্ষেত্রে আমরা ভূমি থেকে উচ্চতা কাউন্ট করছিলাম। সো খুবই সহজ, এক্স ইকুয়ালস টু কি হবে তাহলে বলো, h/n+1। এইচ এর মান কত দেখো দেওয়া আছে 30, বসাই দিলাম, আর গতিশক্তি বিশক্তি 2 গুণ অর্থাৎ n এর মান 2, বাস আমাদের অ্যান্সার হয়ে গেল 10 মিটার। সো খুব সহজে আমরা 10 মিটার বের করতে পারবো। যদি কোশ্চেন এইভাবে বলতো যে 30 মিটার উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর কোথায় বিভব শক্তি গতিশক্তি 2 গুণ হবে, তখন n এর মান তুমি 2 বসাইতে পারতা না, তখন n এর মান বসানো লাগতো 1/2। কারণটা কি, আমরা জানি n হচ্ছে গতিশক্তি বিভব শক্তির কত গুণ, তাহলে বিভব শক্তি গতিশক্তি 2 গুণ হলে গতিশক্তি বিভব শক্তির হাফ গুণ হবে। আর যদি বলতো গতিশক্তি বিভব শক্তির সমান, তখন কি হতো, n এর মান 1 হইতো, কারণ দুটা ইকুয়াল। নেক্সট আমাদের টাইপটা হচ্ছে কোয়ার ম্যাথ। এটার অ্যাকচুয়ালি বিশদ আলোচনা আমি আমার প্লেলিস্টেই তোমার হচ্ছে ভরকেন্দ্র কুয়া নামে করেছি, তোমরা আমার চ্যানেলটা পুরোটা দেখবা, তাহলে দেখবা পেয়ে যাবা। যাই হোক, আমি একটু ছোট্ট করে একটু আলোচনা করে দিই। কুয়ার ম্যাথের ক্ষেত্রে যখন আমাদের কারণ করতে হয় সবসময় ভরকেন্দ্রের স্মরণ, কারণ কুয়াটা হয় পানিপূর্ণ থাকে অথবা অর্ধপূর্ণ থাকে অথবা সামথিং এত অংশপূর্ণ থাকে, এখান থেকে খালি করা লাগে, অর্ধ খালি করা লাগে, এরকম ব্যাপার স্যাপার। দ্যাটস আমাদেরকে ভরকেন্দ্রের স্মরণটা নেওয়া লাগে। সো তোমাদের কাছে এখানে আমি একটা ফিগারটা দিয়ে দিছি, দেখে নাও, ইজিলি পেরে যাবা। যদি বলে পানিপূর্ণ একটা পুরা কুয়াকে আমরা খালি করি, তাহলে কি হবে সূত্র, P সমান mg h/2/t, অর্থাৎ h এর জায়গায় হবে h/2, ভরকেন্দ্রের স্মরণ হচ্ছে h/2। এর কারণ কি, পানিপূর্ণ কুয়ার মাঝে থাকে ভরকেন্দ্র, এটাকে আমরা উঠাই ফেলতেছি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে h/2। আর যদি বলে পানিপূর্ণ কুয়াকে অর্ধপূর্ণ করো, অর্থাৎ পুরাটাকে আমি খালি করতেছি না, অর্ধেক খালি করবো, এই অংশটা খালি করবো। এখন এই অংশটা যদি খালি করি, এর ভরকেন্দ্র কই থাকবে, এই অংশের মাঝখানে, মানে কোথায়, h/4 এ, এতটুকু ফেলে দিব, দ্যাটস ওয়াই এখানে P সমান mg h/4/t। এভাবে আমরা ক্ষমতা বের করব। নেক্সট যদি বলে অর্ধপূর্ণ কুয়াকে খালি করো, দেখো কুয়া আছে অর্ধপূর্ণ, এর ভরকেন্দ্র কোথায় আছে, তার মাঝখানে, দ্যাটস ওয়াই, অর্থাৎ এটা বলা যায় কোথায় আছে, h/4 এ। এখন এটাকে আমরা খালি করব, তাহলে তুমি যখন পানি বাইরে থেকে ফেলে দিবা, এখান থেকে ভিতর দিয়ে পানি এনে ফেলা লাগবে না, অবশ্যই পানিগুলোকে আমি এইভাবে উঠায় বাইরে ফেলবো, স্বাভাবিক। অর্থাৎ আমাকে এতটুকু জায়গা তো আসা লাগবেই, সাথে কিন্তু এতটুকু উচ্চতাও কভার করা লাগবে। দ্যাটস ওয়াই ভরকেন্দ্রের টোটাল স্মরণ হবে h/4 প্লাস এই খালি অংশ অর্থাৎ h/2। সো P সমান আমি লিখবো mg ইন্টু h/4 প্লাস h/2 ডিভাইডেড বাই t। এটা হচ্ছে অর্ধপূর্ণ কুয়াকে খালি করার ক্ষেত্রে ইউজ করতে হবে। মনে রেখো, ইনশাল্লাহ আমরা খুব সহজেই পারবো। ওকে, চলো এবার আমরা আগাই। এবার আমাদের চ্যাপ্টার এটা শেষ, এখন আমরা যাব মহাকর্ষ ও অভিকর্ষে। এবং মহাকর্ষ অভিকর্ষের শুরুতেই আমরা যেটা দেখবো, এটা অ্যাকচুয়ালি অবজেক্টিভ একটা টাইপ, অবজেক্টিভ আসে পরীক্ষায়, তোমরা একটু দেখে নাও যে এদিকে যদি আমরা এক্স অক্ষ বরাবর উচ্চতা কাউন্ট করি, মানে উচ্চতা না, মানে হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, আর এদিকে জি কাউন্ট করি, তাহলে একদম কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র যদি আমরা ধরি, কেন্দ্র থেকে এই ভূপৃষ্ঠ পর্যন্ত সমানুপাতিক হারে বাড়ে জি এর মান, কেন্দ্র মানে ভূপৃষ্ঠে এসে জি এর মানটা সর্বোচ্চ হয়, তার উপরে ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরের দিকে যাই পৃথিবীর, আবার সেটা কিভাবে কমে, বক্রাকারে কমে। ঠিক আছে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকেও দেখো কমছে, পৃথিবীর উপরের দিকেও কমছে, খালি পৃথিবীর কেন্দ্রে বা ভূপৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ থাকে। আর পৃথিবীর বাইরের দিকে বা উপরের দিকে কমে হচ্ছে কিভাবে, স্কোয়ার অনুপাতে, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি প্যারাবোলা বা অধিবৃত্ত এরকম একটা সমীকরণ। আর পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ ভিতরের দিকে কমে কিভাবে, সমানুপাতিক হারে। এই কথাটা একটু মাথায় রাখবা। ওকে, দ্যাটস ইট। ওকে ভাইরা, এবার আমরা সেকেন্ড টাইপে যাবো। এটা দেখো, তোমরা দেখে নাও এখানে ভাই কি লিখছি, জি এম ইকুয়ালস টু
এম এম বাই এম আর্থ ইন্টু আর আর্থ বাই আর এম তার হোল স্কোয়ার ইন্টু জি আর্থ। ওকে, সো এটা দিয়ে আমরা খুব সহজে বড় বড় ম্যাথগুলো খুব সহজে অবজেক্টিভের জন্য 2-1 সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারবো। জাস্ট ক্যালকুলেটার বসাবো, কাজ শেষ। ঠিক আছে, দেখো এক্স গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.52 গুণ এবং ভর 0.2 গুণ। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এক্স গ্রহে অভিকর্ষ ত্বরণ কত? দ্যাটস ইট। চলো এবার আমরা দেখি। তাহলে জি এক্স ইকুয়ালস টু কি হবে? উপরে হচ্ছে ওই গ্রহের ভর পৃথিবীর কয় গুণ সেটা লিখতে হবে। কত দেওয়া আছে? 0.2 গুণ। এখানে কি হবে? 0.2 এমই ডিভাইড বাই এমই, পৃথিবীর তো জাস্ট এমই ধরতেছি আমরা ভর, ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ আরই, আর ওই গ্রহের ব্যাসার্ধ কত? 0.52 আরই, পৃথিবীর এত গুণ। দ্যাটস ইট। সো এত স্কোয়ার 9.8 দিলে আমাদের কাটাকাটি করলেই মান বের হয়ে যাবে, বিশ্বস্তারণ ওই করে চলে আসবে। এবার দেখি আমরা নেক্সট টেকনিকে, কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের তোমার হচ্ছে 20% হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, শর্টকাট টেকনিকটা আগে দেখি। এইচ উচ্চতায় যদি অভিকর্ষ ত্বরণ বা জি পৃথিবীর পৃষ্ঠের x% হয়, তাহলে সূত্র হচ্ছে এইচ ইকুয়ালস টু 9.8 অথবা 9.81, তোমার যেটা ইচ্ছা বসাবে, মাইনাস রুট ওভার এক্স ডিভাইড বাই রুট ওভার এক্স ইন্টু টোটাল আর। ঠিক আছে, কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের 20% হবে? কি হবে? এইচ ইকুয়ালস টু হবে 9.8 মাইনাস কে, যে এটা, অর্থাৎ রুট ওভার 20 ডিভাইড বাই রুট ওভার 20 ইন্টু তোমার হচ্ছে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, মানে কি 6400 ইন্টু 10⁻³ এত মিটার। শেষ। নেক্সট আমাদের টাইপ 4, দেখো ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ পৃথিবী পৃষ্ঠের 1/4 অংশ হবে। এর আগে পার্সেন্টেজ ছিল, এবার আসছে 1/n অংশ। সো এই ক্ষেত্রে টেকনিকটা একটু অন্যরকম। সেটা কি? এইচ ইকুয়ালস টু হবে রুট ওভার n মাইনাস 1 ইন্টু আর, অথবা রুট n মাইনাস 1 ইন্টু আর। তাহলে দেখো আমাদের কত অংশ বলেছে? এইচ ইকুয়ালস টু রুট ওভার 4 মাইনাস 1 ইন্টু 6400 ইন্টু 10⁻³ কস আর এর মান 6400 ইন্টু 10⁻³। তোমরা বলতে পারো ভাইয়া এন এর মানটা তো এখানে 1/4 হওয়ার কথা ছিল, এখানে 1/4 না হয়ে কেন এন এর মানটা 4 হইল? এর কারণটা হচ্ছে এক্ষেত্রেও এন ইকুয়ালস টু ভ্যালু যা দেওয়া থাকবে তার ইনভার্স। সো ভ্যালু দেওয়া আছে 1/4, তাহলে এন এর মানটা হবে কত বলো তো? বুঝতেই পারছি, ইনভার্স মানে কি 4। সো ইনশাল্লাহ তোমরা এগুলো পারবা, আসলে এটা নিয়ে আমার কোনো টেনশন নেই, আমি আগায় যাই। হ্যাঁ, পরীক্ষা হয়তো বা 1/5 অংশ দেবে বা 1/6 অংশ দেবে, তোমরা মানটা 5, 6 এভাবে বসাই দেবা। ওকে, সো চলো আমরা যাই আমাদের নেক্সট টেকনিকে। ওকে, চ্যাপ্টার শেষ। এবার আমরা যাবো পদার্থের গাঠনিক ধর্ম। এটা তো অ্যাকচুয়ালি শর্টকাট তেমন একটা নাই, বাট খুব ইম্পর্টেন্ট দুটো ইস্যু আছে যেটা সাবজেক্টিভে আসে। সো তোমরা শিখে নাও, নাহলে ভুল করবা। ইনশাল্লাহ আমার টেকনিকে তোমরা পারবা। চলো আমরা আগাই। পৃষ্ঠ টান সংক্রান্ত, এবং পৃষ্ঠ টান টি সমান তোমরা জানো এফ বাই এল, অর্থাৎ টেনশন ফোর্স ইকুয়ালস টু লেখা যায় এফ বাই এল। এখানে এলটা তোমরা অ্যাকচুয়ালি পারো না, বাদে সব পারো। এল তোমরা মনে করো দৈর্ঘ্য, এল অ্যাকচুয়ালি দৈর্ঘ্য না, এল হচ্ছে তরলে বস্তুটা যতটা অংশ লেগে থাকে সেটা হচ্ছে এল। মানে একটা তরলের ভিতরে একটা বস্তু আমি রাখছি, মনে করো আমার হাতটা এভাবে রাখছি, তাহলে আমার হাতের যে নিচের অংশটা এটা পুরাটা হচ্ছে তরলে কি তোমার লেগে আসে না, তাহলে পুরোটা হবে এল। দ্যাটস ইট। কেসগুলো দেখো, কেস 1 যদি একটা লম্বা সুই বা কলম দেয় কোশ্চেনে, তাহলে এর মান তোমরা 12 বসাই দেবা, কারণ এটার মধ্যে একটা সুই হয়, এদিকের অংশটা পানিতে লাগে, এটাও পানিতে লাগে। সো এখানে তোমরা 12 বসাবা। কেস 2 যদি কয়েন বা পয়সা নিয়ে আমরা যদি নিরেট হয়, যদি এরকম নিরেট হয়, তাহলে খালি বাইরের অংশটা দেখো এই পানির সাথে লাগছে, অর্থাৎ পরিধিটা লাগতেছে। সো এর ইকুয়ালস হবে 2πr। অ্যাকচুয়ালি ফুটবল কিন্তু ফাঁপা, বাট এক্ষেত্রে ফুটবল থাকলেও এলেমান 2πr বসাইতে হবে। কেন বলো তো? ফুটবল যদি তুমি পানিতে ফেলে দাও, ফুটবল তার ছিদ্র হয় না, বাইরের ভিতরে তো পানি ঢুকে না, অর্থাৎ খালি বাইরের পৃষ্ঠটা পানির সাথে সংস্পর্শে থাকে। সো অ্যাকচুয়ালি এক্ষেত্রে হবে 2πr। এটা অনেকে ভুল করে 4πr বসায়, সো এটা হবে না, মাথায় রেখো। এবার কেস 3 ফাঁপা বা রিং। দেখো রিং কিন্তু যেরকম হয়, রিংয়ের কিন্তু মনে করো, দেখো এই যে যদি একটা রিং আঁকি আমি, এই অংশটা পানিতে লাগে, ভিতরের অংশটা পানিতে লাগে, দ্যাটস ওয়াই দুইটাও পরিধি পাচ্ছে। সো এটা অ্যাকচুয়ালি হবে 4πr, মাথায় রেখো। সিলিন্ডারের ক্ষেত্রে যদি ফাঁপা হয় তাহলে 4πr হবে এল এর মান, আর নিরেট হলে 2πr, এগুলোর মতোই। আর যদি ঘনক হয় একটা, তাহলে ঘনকে যেহেতু প্রত্যেকটা বাহু সমান হয়, সেক্ষেত্রে তোমার এল এর মান হবে 4a, মনে রেখো। হ্যাঁ, আর এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এবার আমরা করবো পৃষ্ঠ শক্তির একটা ম্যাথ, খেয়াল করো। এক্ষেত্রে স্টেপগুলো মনে রাখবা, 3টা স্টেপ ফলো করবা। সেটা হচ্ছে স্টেপ 1 হচ্ছে আমরা প্রথমে ব্যাসার্ধ বের করবো। সে আয়তন দিয়ে দেয়, আয়তন থেকে ব্যাসার্ধ বের করবা। যদি ব্যাসার্ধই বলে দেয় যে এত গুণ হয়েছে, তাহলে তো হইলই, কষ্ট করা লাগতেছে না। ঠিক আছে, আর আয়তন বলে দিলে আমাদের ব্যাসার্ধ বের করে নিতে হবে। সেটা সূত্র কি? বড় আর, মানে পরবর্তীতে যখন যোগ হয় পানির ফোঁটাগুলো, তখন যে ব্যাসার্ধটা হয় সেটা ইকুয়ালস টু রুট কিউব এন ইন্টু ছোট আর। তারপর স্টেপ 2 কি করবো আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফল কি? আর ছোটগুলোর তোমার হচ্ছে যে ক্ষেত্রফল, সেটার এন গুণের সাথে বড়টা ক্ষেত্রফল বিয়োগ করবো, মানে কি এন ইন্টু 4π ছোট আর স্কোয়ার মাইনাস 4π বড় আর স্কোয়ার। আর স্টেপ 3 আমরা পৃষ্ঠ শক্তি বের করবো, ই বা কাজটা বের করবো, ডাব্লিউ ইকুয়ালস টু এইচ ডেল্টা এ ইন্টু পানির পৃষ্ঠটান, দ্যাটস ইট, টি।
এবং তোমাকে পানি পিষ্টটানটা মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে 72 ইন্টু 10⁻³ এত নিউটন পার মিটার, এটা মনে রাখতে হবে সবসময়। ওকে, তাহলে ম্যাথ দেখি। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 125টা পানির ফোঁটা একত্রিত করে একটি বড় ফোঁটায় পরিণত করা হলো, সেক্ষেত্রে নির্গত শক্তি কত? স্টেপগুলো ফলো করে একদম বাচ্চাদের ম্যাথ। প্রথমে কি, বড় আর সমান ঘনমূল অফ এন ইন্টু আর, তাহলে ফোঁটা হচ্ছে 125, তো ঘনমূল অফ এন করলে হয় ছোট 5, ছোট 5 না মানে 5 হয়, আর ছোট আর হচ্ছে কত 2 সেন্টিমিটার মানে 2/100, সো মিটার বেড়ে গেল। নেক্সট কি, ডেল্টা এর করবো, ডেল্টা ভাই বলেই দিছি n ইন্টু 4 পাই ছোট আর স্কোয়ার মাইনাস 4 পাই বড় আর স্কোয়ার, তাহলে এন এর মান 125 দেওয়াই আছে, 4 পাই এই যে ছোট আর তো বসাই দিলাম 2/100 তার হোল স্কোয়ার মাইনাস 4 পাই বড় আর এর মান এই থেকে চলে আসলো এত স্কোয়ার, ডেল্টা এ বের হয়ে গেল। এবার তোমরা ডাব্লিউ ইকুয়ালস টু ই বের করবা, তাহলে কি হবে, ডেল্টা এ ইন্টু পানির পৃষ্ঠটান, দ্যাট মিনস টি, দ্যাটস ইট, শেষ, আমাদের ম্যাথ হয়ে যাবে। এবার আমরা যাব আমাদের নেক্সট চ্যাপ্টার। এই চ্যাপ্টারে শর্টকাট মানেই শর্টকাট, হাজার হাজার লাখ লাখ শর্টকাট আছে, সো এটা একটু ভালো করে দেখবা। পর্যায়ভিত্তিক গতি, হ্যাঁ শুরু করি। এটা অনেক মজার একটা টেকনিক। দেখো এখানে অ্যাকচুয়ালি আমরা মহাকর্ষ, অভিকর্ষ, পর্যায়ভিত্তিক গতি প্লাস আমরা তরঙ্গ, এই 3টা চ্যাপ্টারেরই বেসিক শর্টকাটগুলো একসাথে আলোচনা করছি, ঠিক আছে? চলো শুরু করি। এটা কোন ধরনের ম্যাথ? ওই যে বলে না পরীক্ষায় যে একটা দোলককে পাহাড়ের উপর নিয়ে গেলাম, কার্যকর দৈর্ঘ্য দ্বিগুণ হলে পর্যায়কাল কত হবে, তারপর পাহাড়ের উপর যদি মানে জি এর মান যদি ভূপৃষ্ঠের অর্ধেক হয়ে যায় তাহলে পাহাড়ের উচ্চতা কত, তারপর যদি বলে পাহাড়ের উপরে নিয়ে গেলে দিনে যদি 20 সেকেন্ড স্লো চলে তাহলে পাহাড়ের উচ্চতা কত, এই ধরনের যে ম্যাথগুলো আসে সেক্ষেত্রে আমরা করব। এবং সেকেন্ড অবস্থায়, দ্বিতীয় অবস্থায় পর্যায়কাল T2 এবং প্রথম অবস্থায় পর্যায়কাল T1, এটা মাথায় রাখবা সবসময়, উপরে T2 দিবা এবং নিচে T1 দিবা, তাহলে আমাদের হয়ে যায়। চলো আমরা এখন সূত্রগুলো বের করি। তো জানোই T সমান কি, 2 পাই রুট ওভার L/G, জানোই সরল দোলকের ক্ষেত্রে সূত্র। তাহলে দেখো টি এর সাথে যে এল সেটা সম্পর্ক কেমন, সমানুপাতিক, এটা ভাই এখানে দেখাই যাচ্ছি। তাহলে T2/T1 হবে কি রুট ওভার L2/L1, ইকুয়ালস হবে কি ব্যস্তানুপাতিক মানে কি রুট ওভার G1/G2, শেষ। এবার স্প্রিং এর ক্ষেত্রে চিন্তা করো, স্প্রিং এর ক্ষেত্রে হয় কি T সমান 2 পাই রুট ওভার M/K, তাহলে এক্ষেত্রে হবে কি T2/T1 সমান রুট ওভার M2/M1 সমান রুট ওভার K1/K2, দ্যাটস ইট। আরেকটা সূত্র আছে স্প্রিং এর, T সমান 2 পাই রুট ওভার E/G, যেখানে ই হচ্ছে স্প্রিং এর প্রসারণ বা সংকোচন। ধরো একটা স্প্রিং এখানে স্বাভাবিক অবস্থায় আছে, তারপরে এটাতে আমি একটা বস্তু ঝুলাই দিলাম, তাহলে স্প্রিংটা প্রসারিত হবে, এই প্রসারিতটাই হচ্ছে, প্রসারণটাই হচ্ছে ই বা এলঙ্গেশন। সো ওই অনুযায়ী যেহেতু এটাও অ্যাকচুয়ালি টি এর সাথে যে তোমার এটা সমানুপাতিক, সো T2/T1 হবে রুট ওভার U2/E1, শেষ। এগুলো ওভারঅল ইকুয়ালস টু লেখা যায় T2/T1 ইকুয়ালস টু 86,400/86,400 প্লাস মাইনাস এক্স ইকুয়ালস টু 3600/3600 প্লাস মাইনাস এক্স ইকুয়ালস টু 60/60 প্লাস মাইনাস এক্স, যেখানে 6400 হয় 1 দিনের ক্ষেত্রে, 3600 হয় 1 ঘন্টার ক্ষেত্রে এবং 60 হয় 1 মিনিটের ক্ষেত্রে, ঠিক আছে? আরেকটা কথা, প্লাস হবে কখন, যখন ঘড়িটা আমাদের ফাস্ট চলবে, আর মাইনাস হবে কখন, যখন আমাদের ঘড়িটা স্লো চলবে, দ্যাটস ইট, শেষ, একদম বেসিক। এগুলো আমি ম্যাথ করে দেখাবো, সমস্যা নাই। আরো দুইটা আছে দেখো, T2/T1 ইকুয়ালস টু লেখা যায় R+H/R, আবার ইকুয়ালস টু লেখা যায় রুট ওভার R/R-H। এই দুইটা কই থেকে আসলো ভাইয়া? যখন উপরের দিকে আমরা যাচ্ছিলাম, দেখো মনে করে দেখো, তখন অভিকর্ষ ত্বরণ কি ছিল, মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে তোমরা শিখছো, উপরে গেলে হয় G2/G1 সমান R/R+H হোল স্কয়ার। এখান থেকে খুব সহজেই এই G1/G2 থেকে লেখা যায় R+H/R, দ্যাটস ইট। আবার নিচের দিকে গেলে আর G2/G1 হয় 1-H/R, সেখান থেকে লেখা যায় কি, তোমরাই বলো, R-H/R। সো এইভাবে খুব সহজে এটা লিখে ফেলা যায়। অ্যাকচুয়ালি তোমরা অনেকে মনে করতে পারো ভাইয়া এটা অ্যাকচুয়ালি কিভাবে হলো, এটা তো এরকম না, অ্যাকচুয়ালি এটা লেখাটা এরকম হবে 1-H/R, ঠিক আছে? এখন ঠিক আছে, আমি এক সময় লেখার সময় একসাথে লিখে ফেলছিলাম, অনেকগুলো একসাথে লিখছি তো। যখন চলো আমরা ম্যাথ করি কিছু। পাহাড়ের উপর একটা সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে পর্যায়কাল কত হবে? তাই সূত্র কি T2/T1 সমান L2/L1 বসাই দিলাম, সেকেন্ড দোলক মানে পর্যায়কাল 2 সেকেন্ড, সো ওভারঅল আমাদের মান চলে আসলো 2√2 সেকেন্ড, শেষ। পাহাড়ের উপরে জি এর মান ভূপৃষ্ঠের জি এর মানের অর্ধেক হয়ে গেল, পাহাড়ের উচ্চতা কত? এটাও একদম সহজ। দেখো চাইছি কি, পাহাড়ের উচ্চতা উপরে নিয়ে গেছি মানে কি R+H/R, আর কি বলছে বলতো, জি এর মানে পরিবর্তন হয়েছে মানে কি এইটা আর এইটা, এই দুইটা আমরা একসাথে করব, অর্থাৎ R+H/R সমান রুট ওভার G1/G2, জাস্ট মানগুলো বসাই দিলাম। G2 তো জানোই G1/2, দেন আর এর মান 6400 কিলোমিটার, এখান থেকে মিটারে নিয়ে আসলাম, সো ওভারঅল আমাদের মান চলে আসলো, শেষ। লাস্ট ম্যাথ, পাহাড়ের উপরে নিয়ে গেলে একটা সেকেন্ড দোলক ধরো দিনে 20 সেকেন্ড স্লো চলে, তাহলে পাহাড়ের উচ্চতা কত? উচ্চতা চাইছে মানে আবার এই যে এই সূত্র, যদি খনিতে নিয়ে যেত বা কুয়ার নিচে নিয়ে যেত তখন হইতে এটা রুট ওভার R/R-H, যেহেতু উপরে নিচে, সো এটা, শেষ। এটার সাথে যেহেতু একদিন বলছে তাহলে এটা নিয়ে আসবা, এটা সমান বসাবা, দ্যাটস ইট, অবজেক্টিভ হয়ে গেল। সো এটা সমান এটা, আমাদের কাজ শেষ। R+H/R সমান 86,400/86,400 মাইনাস 20, সেখান থেকে বসাই দিলে আমাদের এই মানটা চলে আসবে। এবং মাইনাস কেন হইলো,
20 সেকেন্ড স্লো চলছে এবং ভাইয়া বলে দিছিলাম যখন স্লো চলে তখন অ্যাকচুয়ালি মাইনাস হয় আর ফাস্ট চলে প্লাস হয়, সো অ্যাকচুয়ালি এখানে আমাদের আসছে মাইনাস। শেষ। এবার দেখি আরও আছে, এটা শেষ তো হবে না, আমি তো আগেই বলছি এটা অনেক বড় এবং অনেক কিছু আছে এখানে। টাইপ 3 খেয়াল করো, টাইপ 2 অ্যাকচুয়ালি 3 না, সেটা কি পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে অন্য কোনো একটা গ্রহের ভর ও ব্যাসার্ধের 36 গুণ ও 4 গুণ। কোশ্চেনটা ভালো করে বুঝো, হ্যাঁ, না হলে গোজামিল বাঁধাই ফেলবা। পৃথিবীর ভর আর ব্যাসার্ধ যথাক্রমে অন্য একটা গ্রহের আর হচ্ছে 36 গুণ ভর এবং ব্যাসার্ধ 4 গুণ, ওই গ্রহের সেকেন্ড দোলকের দোলনকাল কত হবে? এই সূত্রটা ইউজ করার সময় সবসময় মাথায় রাখবা তোমাকে পৃথিবীর কত গুণ সেটা বের করতে হবে। মানে যদি কোশ্চেন এভাবে বললে যে গ্রহটা হচ্ছে, মানে তোমার এভাবে বললো যে গ্রহ পৃথিবীর 2 গুণ, তাহলে কিন্তু হবে না, তোমাকে করে নিতে হবে পৃথিবী গ্রহের কয় গুণ। তো গ্রহ যদি পৃথিবীর 2 গুণ হয় ভর, গ্রহের ভর যদি পৃথিবীর 2 গুণ হয়, তাহলে পৃথিবীর ভর গ্রহের কয় গুণ হবে? হাফ গুণ হবে। ওই হাফ গুণ ধরে কাজ করতে হবে, এই হাফ গুণটা এখানে বসাইতে হবে। এটা একটু মাথায় রেখো, নাহলে গোলায় ফেলবা। তাহলে টি এম বাই টি সমান রুট ওভার ভরের গুণ বা ব্যাসার্ধের গুণ। টি এম হচ্ছে কি, দেখো এখানে বলে দিয়েছি আমি 36 হয়েছে, সো রুট ওভার 36 ভরের গুণ ডিভাইড বাই ব্যাসার্ধ হচ্ছে 4 ইন্টু সেকেন্ড দোলক যেহেতু টিই, 8তে পর্যায়কাল হবে 2 সেকেন্ড। শেষ ম্যাথ, দ্যাটস ইট। খালি মাথায় রেখো পৃথিবীর কত গুণ সেটা ধরে কাজ করবা। যদি বলে দেয় গ্রহ এত গুণ, তাহলে হবে না, উল্টাই নিবা, জাস্ট ইনভার্স করে কাজটা করবা। ওকে, আরো কিছু টেকনিক আছে, চলো আমরা দেখি। যদি একটা সেকেন্ড দোলকের বা সেকেন্ড দোলক নামে একটা দোলকের দোলনকাল টি হয় এবং সেই ক্ষেত্রে যদি আমরা কার্যকর দৈর্ঘ্য x% বাড়াই, তাহলে দ্বিতীয় অবস্থায় পর্যায়কাল কত হবে? সেটা সূত্র হচ্ছে যদি বাড়াও তাহলে টি2 ইকুয়ালস টু রুট ওভার 1 প্লাস x বাই 100 ইন্টু টি1, মাথায় রাখবা, আর কমাইলে মাঝখানে হবে মাইনাস। ম্যাথ দেখো, সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য 50% বাড়াইলে টি2 কত হবে? যেহেতু বাড়াইছি প্লাস রুট ওভার 1 প্লাস এই যে 50 জাস্ট বসাই দিলাম বাই 100 ইন্টু টি1, সেকেন্ড দোলক মানে 2, কাজ শেষ। আর যদি এটা কার্যকর দৈর্ঘ্য দিয়ে দিত, তোমার পর্যায়ে কাল বের করতে পারতো, তাহলে সূত্র একই থাকবে, খালি রুট থাকবে না, এবং 1 প্লাস x বাই 100 লিখে তাই স্কোয়ার করে দিতে হবে, দ্যাটস ইট। তাহলে এক্ষেত্রে এল কার্যকর দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি আমরা তোমার হচ্ছে পর্যায়কাল x% বাড়ায়, তাহলে কার্যকর দৈর্ঘ্য দ্বিতীয় অবস্থায় কি হবে? L2 ইকুয়ালস টু 1 প্লাস x বাই 100 তার হোল স্কোয়ার ইন্টু L1, আর কমাইলে হবে মাইনাস 1 মাইনাস x বাই 100 তার হোল স্কোয়ার ইন্টু L1। ম্যাথ দেখো, 2 মিটার কার্যকর দৈর্ঘ্য বিশিষ্ট একটা দোলকের দোলনকাল 50% কমাইলে সেকেন্ড অবস্থায় কার্যকর দৈর্ঘ্য L2 কত হবে? তাহলে কি হবে? L2 ইকুয়ালস টু 1 মাইনাস 50 বাই 100 তার হোল স্কোয়ার ইন্টু সেকেন্ড দোলক, দ্যাট মিনস সেকেন্ড দোলক না, সরি, কার্যকর দৈর্ঘ্য 2 দেওয়া আছে ইন্টু 2। সো হলো আমাদের কাজ শেষ। এবার আমরা যাবো আমাদের 5 নাম্বার টাইপ। আমি আগেই বলছি এই চ্যাপ্টার অনেক বড় এবং অনেক অনেক শর্টকাট আছে। এটা একটা টেকনিক, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। এটা কখন হয়? যখন আমরা সরল ছন্দিতে একটা স্পন্দন গতি নিয়ে কাজ করি, সেটা জানি আমরা সরল ছন্দিতে স্পন্দন গতি, এটা একটা সূত্র। সো এখন যদি কোশ্চেনে বলে দেয়, এরকম দেয় 5t স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 100x ইকুয়ালস টু 0, এই ক্ষেত্রে কম্পাঙ্ক বের করো। তোমরা অনেকেই এটাকে ওমেগা স্কোয়ার ধরে কাজ করে ফেলবা, কিন্তু ভাই খেয়াল করো এই কোশ্চেনে এখানে কি ডিটি স্কোয়ার মানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের আগে কি কোনো তোমার হচ্ছে কিছু আছে? কোনো কিন্তু তোমার হচ্ছে কোএফিসিয়েন্ট নাই, কোনো সহগ নাই। সো অ্যাকচুয়ালি সহগটাকে 1 বানাইতে হবে। সেটা আমরা কি করবো? 5 দিয়ে ভাগ করবো। তাহলে কি হলো? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 20x ইকুয়ালস টু 0। তাহলে ওমেগা স্কোয়ারের মান 20, ওমেগা হচ্ছে √20, তাহলে ওমেগা লেখা যায় 2πf। সেখান থেকে আমরা এফ এর মানটা এত হার্জ খুব সহজে বের করতে পারি। দ্যাটস ইট, হাঁপাই গেছি, অনেকগুলো করলাম। চলো পরেরটাতে চাই আমরা। আমি আগেই বলেছি এই চ্যাপ্টারে অনেক কিছু আমি করে দিয়েছি, সে একটু বড় হবে। ওকে, এবার খেয়াল করো, এটা কি? দুইটা স্প্রিংকে আমরা তোমার হচ্ছে সমবায় বানাইলাম, তুল্য স্প্রিং বানাইলাম, এবং স্প্রিং দুইটাকে আমরা যোগ করলাম কিভাবে? দেখো, সমান্তরালে। আর এক্ষেত্রে আমরা স্প্রিং দুইটাকে যোগ করলাম কিভাবে? সিরিজে বা শ্রেণীতে। এই ক্ষেত্রে তুল্য স্প্রিং এর যে তুল্য স্প্রিং ধ্রুবক যেটা হবে, স্প্রিং কনস্ট্যান্ট হবে, সেটা কি হবে? কেপি সমান k1 প্লাস k2। আর এই ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে হবে ks সমান 1 বাই k1 প্লাস 1 বাই k2 তার হোল ইনভার্স। মজার ব্যাপার, এটা কিন্তু রোধের উল্টা। রোধের ক্ষেত্রে সিরিজে হয় এরকম আর প্যারালালে হয় এরকম, বাট এটি স্প্রিং ধ্রুবক, এবং ধারকের ক্ষেত্রে জিনিসটা অ্যাকচুয়ালি উল্টা। আমি ধারকের করানোর সময় ভবিষ্যতে যেদিন করব ধারকের সময় এটা দেখাই দেবো, টেনশন নাই। হ্যাঁ, এটা ম্যাথ করি। তাহলে এই দেখো সবকিছু দেওয়া আছে, স্প্রিং ধ্রুবক যেটা দেওয়া আছে, একটা k1 হচ্ছে 10 নিউটন পার মিটার আর k2 হচ্ছে স্প্রিং ধ্রুবক 20 নিউটন পার মিটার। শেষ। তাহলে কেপি বের করতে বলছে, তাহলে কি হবে? কেপি সমান হবে কি 20 ইনভার্স প্লাস 10 ইনভার্স তার হোল ইনভার্স। দ্যাটস ইট, শেষ। এটা কি? না রে ভাই, এটা তো কেপি তো আমি জানি সমান্তরাল, বা এটা তো হবে সিরিজের সূত্র, অর্থাৎ কেপি সমান হবে k1 প্লাস k2 মানে কি 10 প্লাস 20 অর্থাৎ 30 নিউটন পার মিটার। শেষ। এবার কিছু গ্রাফ আছে, এটা অ্যাকচুয়ালি শর্টকাট না, তবে একসাথে দেখাই দিই, তোমাদের ইজি হবে।
গ্রাফগুলো কি, যদি স্মরণের গ্রাফ থাকে, স্মরণের সূত্র তোমরা জানো এক্স সমান এ সাইন ওমেগা টি, সেটার ক্ষেত্রে গ্রাফটা হবে 0 থেকে শুরু হবে, যেহেতু সাইন কার্ভ, এবং এভাবে হবে এবং বিস্তার হাইয়েস্ট এ হবে। আর বেগ হইলে ভি সমান তুমি জানো ওমেগা এ কজ ওমেগা টি, সো এটা শুরু হবে ওমেগা এ থেকে, সো এভাবে হবে, এটা কস কার্ভ, সো কস থেকে শুরু হবে। আর ত্বরণ হলে এক্স তোমরা জানো এ সমান মাইনাস ওমেগা স্কোয়ারে সাইন ওমেগা টি, সেক্ষেত্রে কার্ভটা নিচ থেকে শুরু হয়ে আবার সাইন তরঙ্গ হবে, এবং এটা সর্বোচ্চ মান হবে মাইনাস ওমেগা স্কোয়ারে এবং প্লাস ওমেগা স্কোয়ারে, দ্যাটস ইট। আর যদি আমরা গতিশক্তির ক্ষেত্রে করি টাইমের সাপেক্ষে, আমরা কিন্তু সব মান টাইমের সাপেক্ষে করছি, তখন ইকের ক্ষেত্রে আমরা জানি হাফ কে স্কোয়ার, কি জানি সূত্রটা বলো তো, কজ স্কোয়ার ওমেগা টি, তাই না, যেহেতু কজ স্কোয়ার এবং মানটা কস কার্ভ, সো এটা উপর থেকে শুরু হবে এবং সর্বোচ্চ মান হাফ কে স্কোয়ার, এবং এটার মানটা খুব বেশি উপর নিচে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে যেটা মনে করো ধরো এটা t/2 সেকেন্ডে হয়েছে, তাহলে এখানে t/2 সেকেন্ডে একবার নিচে যায় আবার উপরে উঠে যাবে, কারণ এখানে স্কোয়ার থাকে। আর বিভব শক্তির ক্ষেত্রে গতিশক্তির উল্টা হবে, সো এটা 0 থেকে শুরু হবে, কারণ এটা অ্যাকচুয়ালি সাইন কার্ভ, তোমরা জানোই। বেগের ক্ষেত্রে যদি আমরা বেগের কার্ভ বের করতে চাই স্মরণের সাপেক্ষে, তখন কিভাবে আমরা করব, তখন সেটা করার সিস্টেম হচ্ছে আমরা এদিকে বিস্তার সর্বোচ্চ প্লাস এ বসাবো, এখানে 0 দিব এবং এদিকে মাইনাস এ দিব, খুবই সিম্পল। এবার বেগের কার্ভ কিছুই না, জাস্ট এরকম একটা উল্টা উপবৃত্তের মতো হবে, সো তোমরা এটা বসাই দিবা, জাস্ট আমাদের কাজ শেষ, প্লাস এ থেকে মাইনাস এ পর্যন্ত এরকম করে ওমেগা এ দিয়ে ভি বের হবে। আর গতিশক্তি হলে কি হবে, এই স্মরণের ক্ষেত্রে জাস্ট তোমরা তো জানো ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ বেগের যে কার্ভ তার স্কোয়ার হবে গতিশক্তির কার্ভ, অর্থাৎ এটার চেয়ে একটু বড়, এটা হবে অ্যাকচুয়ালি গতিশক্তির কার্ভ। আর গতিশক্তি আর বিভব শক্তি আমরা জানি একসাথে, যখন কোনো একটা বস্তু মনে করে এখানে আসে, তাহলে তার ভিতরে পুরোটা বিভব শক্তি থাকে, ছেড়ে দিলে বিভব শক্তি কমতে থাকে, গতিশক্তি আস্তে আস্তে বাড়তে থাকে, অর্থাৎ যেখানে গতিশক্তি 0 থাকবে সেখানে বিভব শক্তি বেশি থাকবে, যেখানে গতিশক্তি সর্বোচ্চ থাকে সেখানে বিভব শক্তি 0 থাকবে, তো এটা উল্টা হবে। এবার আমরা যাব আমাদের নেক্সট 3টা চ্যাপ্টার, তরঙ্গ, আদর্শ গ্যাস এবং ভৌত জগৎ ও পরিমাপ। চলো শুরু করি। ওকে, চলো তরঙ্গ দিয়ে শুরু করি। তাহলে আমাদের 8 নম্বর হচ্ছে তরঙ্গ। প্রথমত আমরা কি দেখব, বিস্তার ও তীব্রতা সংক্রান্ত একটা শর্ট টেকনিক। এটা কি, ধরো আগে সূত্রটা দেখে নাও, আই ম্যাক্স বাই আই মিনিমাম, এই রেশিও ইকুয়ালস টু লেখা যায় a1 প্লাস a2 বাই a1 মাইনাস a2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু লেখা যায় রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 ডিভাইডেড বাই রুট ওভার i1 মাইনাস রুট ওভার i2 তার হোল স্কোয়ার। দ্যাট মিনস যদি বিস্তারের যোগফল বাই বিয়োগফলের স্কোয়ার করি, অথবা আমরা কি করতে পারি বলতো, আমরা হচ্ছে তীব্রতার রুট নিয়ে তার যোগ আর বিয়োগের স্কোয়ারও করতে পারি, তাহলে আমরা সর্বোচ্চ যে তীব্রতা এবং সর্বনিম্ন যে তীব্রতা তার অনুপাত পেয়ে যাব। এটা একটু তোমাদের গোজামিল লাগতেছে, কেমন কেমন লাগতেছে, এটা অ্যাকচুয়ালি আমরা একটা ম্যাথ দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথটা দেখো, দুইটা শব্দ তরঙ্গের বিস্তার যথাক্রমে 5 মিটার ও 2 মিটার হলে তাদের উপরিপতনের ফলে উৎপন্ন শব্দ তরঙ্গের সর্বোচ্চ তীব্রতা ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত। বিষয়টা কিরকম, সিম্পলি চিন্তা করো, এ একটা শব্দ তরঙ্গ আর আমার এই আঙ্গুলটা মনে করো একটা শব্দ তরঙ্গ, দুইটা উপরিপাতন হলো, তাহলে সুস্পন্দ বিন্দু পাবো এবং আমরা নিস্পন্দ বিন্দু পাবো। তাই সুস্পন্দ বিন্দুগুলোর ভিতরে আমরা সর্বোচ্চ তীব্রতা পাবো, আর নিস্পন্দ বিন্দুতে আমরা কি পাবো, সর্বনিম্ন তীব্রতা পাবো। সেই সর্বোচ্চ তীব্রতা এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত বের করতে বলছে, এটা বড় একটা ম্যাথ। সেই আই সমান 2ρv স্কোয়ার এন স্কোয়ার পাই স্কোয়ার, এই সূত্র থেকে হাবি জাবি করে আনা যায়, এটা আমরা খুব ইজিলি এই সূত্রতে করতে পারি। আই ম্যাক্স বাই মিনিমাম ইকুয়ালস টু বিস্তারের যোগফল বাই বিয়োগফলের স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার তীব্রতা যোগফল বাই বিয়োগফলের স্কোয়ার। এখন আমাদের কি বলছে, এখানে কি তীব্রতা দিছে না বিস্তার দিছে, খেয়াল করে বিস্তার দিছে, সব কিছুই না, বড়টার সাথে ছোটটা যোগ করবা, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, হোল স্কোয়ার করে দিবা, কাজ শেষ, দ্যাটস ইট। খুব সহজে এটা তোমরা করতে পারবা। নেক্সট টপিক কি আমাদের, টাইপ 2 হচ্ছে পথ পার্থক্য ও দশা পার্থক্য। ওকে, এটা একদম সহজ। দশা পার্থক্য আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করি, আর পথ পার্থক্য আমরা এক্স দিয়ে প্রকাশ করি। সূত্র হচ্ছে কি, ডেল্টা ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। কোশ্চেন যদি আসে এক্স সমান ল্যামডা বাই 2 এত মিটার হলে ডেল্টা কত, খুব সহজ, ডেল্টা সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এক্স এর মান ল্যামডা বাই 2 দেওয়া আছে, বসাই দিবা, কাটাকাটি করলে আমাদের 2 রেডিয়ান চলে আসলো, একদম ইজি। তোমরা তো জানোই যে দশা পার্থক্য একক হচ্ছে রেডিয়ান, আর পথ পার্থক্য একক হচ্ছে আমরা জানি মিটার। বাট এখানে প্রবলেম আছে, সেটা হচ্ছে ধরো পথ পার্থক্য দিল 6 ল্যামডা বাই 5, চাইলো দশা পার্থক্য কত, তখন তোমরা অনেকেই জাস্ট এইখানে এক্স এর জায়গায় 6 ল্যামডা বাই 5 বসাই দেবে এবং তোমরা রসগোল্লা পাবা। সো এখানে মাথায় রাখতে হবে, এখানে প্রকৃত পথ পার্থক্য বের করে নিতে হবে। এর কারণটা কি, মনে করো তুমি যাত্রা শুরু করলা, হ্যাঁ, একটা দশা তুমি অতিক্রম করলা, অর্থাৎ তুমি এখান থেকে এসে ঘুরে আবার এখানে চলে আসলা, তুমি আবার আদি পজিশনে চলে আসলা না, তাহলে তোমার পথ পার্থক্য তো আবার 0-তে চলে আসলো। সো তুমি যদি এরকম দুইবারও ঘুরো, তোমার কিন্তু অ্যাকচুয়ালি ওখানে আসার পরে 0-ই হবে। সো তোমাকে কি করতে হবে, তোমাকে পথ পার্থক্য যাই দিক না কেন সেখান থেকে ল্যামডা বিয়োগ করতে হবে, করে তোমার মানটাকে 1-এর থেকে ছোট করতে হবে, অর্থাৎ ল্যামডার মানটা 1-এর থেকে ছোট হবে, তাহলে আমরা বুঝবো যে আর রিপিট হচ্ছে না।
সো কেস এটাই, তাহলে আমরা প্রকৃত পথপার্থক্য কীভাবে বের করবো, যা দিবে তা থেকে ল্যামডা বিয়োগ করবো। সো কাটাকাটি করে λ/5 আসলো, এটা অ্যাকচুয়ালি 1 থেকে ছোট হয়ে গেছে। সো এখন আমরা সূত্র বসাই দিব, তাহলে আমাদের আরামসে 2π/5 রেডিয়ান চলে আসলো ডেল্টার মান। যদি এখানে যে মানটা আসলো λ/5, এখানেও যদি মানটা 1 থেকে বেশি আসতো তখন তোমরা আবার ল্যামডা বিয়োগ করতা, অর্থাৎ তোমরা রিপিটেড অংশগুলোকে বিয়োগ করে দিচ্ছ। দ্যাটস ইট, এটা একটু মাথায় রাখো। তারপরে এই চ্যাপ্টার থেকে কিছু সমীকরণ আমি একসাথে করে দিই, জাস্ট তোমরা দেখে রাখবা, তোমরা এমনি পারবা। প্রথম সমীকরণ কি, y সমান a sin ওমেগা টি মাইনাস 2π/λ ইন্টু এক্স, ঠিক আছে। আবার এটাকে একটু মডিফাই করে লেখা যায় y ইকুয়ালস টু a sin 2π/λ ইন্টু vt প্লাস মাইনাস এক্স। অ্যাকচুয়ালি এখানেও প্লাস মাইনাস হয়, এখানেও প্লাস মাইনাস হয়। প্লাস মাইনাসের ব্যাপারটা কি, যদি লেফট থেকে রাইটের দিকে থাকে তাহলে মাইনাস হয়, অর্থাৎ পিছায় থাকে। আর যদি রাইট থেকে লেফটের দিকে থাকে তাহলে প্লাস হয়, মানে আগায় থাকে। আমি জানি তোমরা কিছুই বোঝো না, এই ফিগার দুটো দেখো বুঝে যাবা। এই দেখো আমাদের এই ফিগারে কি হয়েছে, এটা লেফটে, অর্থাৎ আমাদের যে মূলবিন্দু মানে যে ওয়াই অক্ষ তার থেকে লেফটে আছে, লেফটের দিকে আগায় আছে। সো অ্যাকচুয়ালি লেফটের দিকে থাকাতে এটা কি হবে, মাইনাস হবে। আর এটা কি হয়েছে দেখো, রাইট সাইডের দিকে আগে আছে, তো রাইটের দিকে আছে, অর্থাৎ 0 থেকে রাইট সাইডের দিকে আছে, ডানের দিকে আছে, দ্যাটস প্লাস হবে। মানে অ্যাকচুয়ালি এটা কি হয়েছে, যেহেতু প্লাস মানে কি এটা আগায় আছে আর এটা পিছায় আছে না, দেখো এই ওয়াই অক্ষ থেকে আরো পিছিয়ে আছে, সো এটা হবে মাইনাস। এটা মনে রাখো। আর এটা সূত্র হচ্ছে ওয়াই সমান a sin 2π ইন্টু টি বাই বড় টি মাইনাস x/λ। এটা মনে রাখা যায়, খুব সহজ টেকনিক আছে, সেটা হচ্ছে কি উপরে যাচ্ছে সময়, নিচে পর্যায়কাল, বড় সময়টা, আর এখানে উপরে হচ্ছে নর্মাল যে পথ পার্থক্য, আর ল্যামডা হচ্ছে টোটাল তরঙ্গ দৈর্ঘ্যটা। আচ্ছা তোমরা এইভাবেই মনে রাখতে পারবা। চলো আমরা নেক্সটে চলে যাই। ওকে, এখন আমাদের হচ্ছে কি আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব, আমাদের 9 নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে, এটা থেকে কি পড়বো, এটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা বলতে পারো ভাইয়া এটা থেকে কি আসে, হ্যাঁ ভাইয়া এটা থেকে প্রচুর শর্ট টেকনিক আছে। চলো দেখি। h ইকুয়ালস টু n-1 ইন্টু p2/ρg, এটা হচ্ছে কুয়ার গভীরতার ক্ষেত্রে ম্যাথ করার সিস্টেম। লাইক মনে করো যে ম্যাথগুলো আসে না, একটা কুয়ার তলদেশ থেকে একটা পানির বুদবুদ উঠে এসে তার আয়তন 8 গুণ হয়ে যায়, 9 গুণ হয়ে যায়, বা তার ব্যাসার্ধ 3 গুণ হয়, 8 গুণ হয়, সেক্ষেত্রে বলে যে কুয়ার গভীরতা কত। এই ম্যাথগুলো আমরা খুব সহজেই করতে পারবো। সূত্র হচ্ছে h সমান n-1 ইন্টু p2/ρg। যদি বলে আয়তন n গুণ হয়েছে তখন n হবে, আর যদি বলে ব্যাসার্ধ n গুণ হয়েছে তখন n হবে না, তখন হবে n কিউব। আর p2টা কি, p2 হচ্ছে যে চাপটা দিয়ে দিবে, যে চাপের কথা বলবে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপ বলে। সো 10⁵ ধরে আমরা অনেক সময় করে ফেলি, আবার অনেক সময় 101325 প্যাসকেল ধরেও করা যায়। বাট যদি বলে দেয় চাপটা বসাই দিবা, কাজ হয়ে যাবে। যদি কিচ্ছু না বলে তাহলে তোমরা 101325 প্যাসকেল ধরে করবা, যেটা 1 ATM। ঠিক আছে, কোশ্চেনটা দেখো, p2 সমান 10⁵ প্যাসকেল হলে এবং একটা বুদবুদের আয়তন কুয়ার তলদেশ হতে উপরে উঠে আসার সময় 8 গুণ হলে কুয়ার গভীরতা কত। তাহলে কি হবে, আয়তন বলছে, সো আমরা এনে যাব। যদি ব্যাসার্ধ বলতো তাহলে n কিউবে যেতাম। তো সূত্র লিখলাম h সমান n-1 ইন্টু p2/ρg, p2 দেওয়া আছে 10⁵, বসাই দিলাম। আর n হচ্ছে কত, 8 গুণ, সো 8-1 ইন্টু 10⁵, আর রো হচ্ছে পানির ঘনত্ব 1000, জাস্ট যোগ বিয়োগ করলে কাজ হয়ে যাবে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি CRMS, মানে কি গড় বর্গমেঘের বর্গমূল। CRMS সময় লেখা যায় √3RT/m ইকুয়ালস লেখা যায় √3PV/m ইকুয়ালস লেখা যায় √3p/ρ। আর C এভারেজ মানে গড় বেগ ইকুয়ালস লেখা যায় √8RT/πm। আর CP মানে সম্ভাব্য সর্বোচ্চ বেগ, এটা ইকুয়ালস লেখা যায় CP ইকুয়ালস √2RT/m। এই ক্ষেত্রে এমটা একটু মনে রাখতে হবে, এম হচ্ছে আণবিক ভর, বাট এটা কেজি এককে, এটা আমরা গ্রাম এককে করে ফেলি, সো ভুল হয়, দ্যাটস ওয়াই এটা আমার এখানে দেওয়া। চলো খেয়াল করি আমরা এখন কোশ্চেনগুলো দেখি, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আদর্শ গ্যাসের চাপ দিছে 2 ATM আর ঘনত্ব দিছে 125 কেজি/মিটার কিউব। CRMS কত, তাহলে CRMS যেহেতু চাপ আর ঘনত্ব দেওয়া আছে, সো আমরা এটাতে যাব, 3p/ρ-তে যাব। ATM থেকে আমরা প্যাসকেলে চলে গেলাম, খুবই সহজে, দেন সূত্র বসালাম, কাজ শেষ। এক লাইনে আমাদের মিটার/সেকেন্ডে CRMS বের হয়ে গেল। এবার দেখো 20°C তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের গড় বেগ কত। ওকে, গড় বেগ মানে এবার কিন্তু CRMS নেই, এবার চাইছে C এভারেজ। কি C এভারেজ সমান কি হবে, √8RT/πm, বসাই দিবা। 8 এত জানোই, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক 8.314 জুল/মোল/কেলভিন, তোমরা জানো এটা। আর টাইম হচ্ছে যে 20 সাথে 273, এত কেলভিন, 300 কেলভিন ডিভাইড বাই পাই। আর এম হচ্ছে অক্সিজেন গ্যাস, একটা অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর 16, তাহলে অক্সিজেনের হচ্ছে কত হবে, 32 ইন্টু 10⁻³ অর্থাৎ এটা আমি কেজিতে নিয়ে যাবো। দ্যাটস আমি এখানে স্টার দিছি, তোমরা অ্যাকচুয়ালি এখানে 32 বসায় দাও, তো এটা একটু মাথায় রাখো। এবং একক আসবে আমাদের মিটার/সেকেন্ডে। ওকে, মোটামুটি শেষ। এবার আমরা দেখব ডিগ্রিজ অফ ফ্রিডম, দ্যাট মিনস স্বাধীনতার মাত্রা। ওকে,
সাধারণত মাত্রা পড়ার সময় খালি একটা জিনিস মাথায় রাখতে হবে, গ্যাস অ্যাকচুয়ালি এক পরমাণু হতে পারে, দ্বিপরমাণু হতে পারে, আবার বা বহু পরমাণু হতে পারে। এক পরমাণু কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো সবই হচ্ছে এক পরমাণু গ্যাস। দ্বিপরমাণু কি? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, তোমরা জানোই যেগুলো দুইটা করে থাকে। আর দ্বিপরমাণু অনেক কিছু হতে পারে, যেমন সালফার ডাইঅক্সাইড, তারপর কার্বন ডাইঅক্সাইড, এরকম অনেক হাজার হাজার হতে পারে, তাই না? আর বহু পরমাণু তো অনেক কিছু হয়, অ্যামোনিয়া হয়, তাই না? অ্যামোনিয়া আছে, এরকম অনেক কিছু আমরা গুণে শেষ করতে পারবো না, অনেক প্রচুর পরিমাণে আছে। সালফার, তারপর তোমার সালফার ট্রাইঅক্সাইড, তাই না? যাই হোক, এখন কেসটা মনে রাখতে হবে, ডিগ্রিস অফ ফ্রিডমের বেলায় যখন এক পরমাণু থাকবে তখন হবে ডিগ্রিস অফ ফ্রিডমের মাত্রা 3, দ্বিপরমাণু হলে 5, আর বা বহু পরমাণু হলে হবে 6। এটা জাস্ট মনে রাখো, তাহলে গতিশক্তি তোমরা এমনি বের করতে পারবা। সূত্র হচ্ছে ইকে সমান 3 or 5 or 6 ডিভাইড বাই 2 হবে এনআরটি, মানে ই সমান এনআরটিএম। তো আমরা জানি জাস্ট 3 or 5 or 6 হবে, এটা আমাদেরকে এক পরমাণু নাকি দ্বিপরমাণু নাকি ত্রিপরমাণু সেটা দেখে বুঝাইয়ে বসাইতে হবে। ওকে, এবার দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2.8 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি কত? এটা তোমাদের এর টাইপের একটা অঙ্ক তোমাদের ইসাক স্যারের বা তপন স্যারের বইয়ে করা আছে, এবং সেখানে 3 দিয়ে করা আছে, এবং 3 দিয়ে করলে কিন্তু তুমি রসগোল্লা পাবা, সেখানে তোমাকে 5 দিয়ে করতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে নাইট্রোজেন কিন্তু দ্বিপরমাণু, সো ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 5, সো এখানে অবশ্যই 5 বসায় ম্যাথটা সলভ করবা। একটা কথা বলো তো, তোমরা মোল জানো না, যে মোল m ইকুয়ালস টু w বাই m ইকুয়ালস টু vs ইকুয়ালস টু v বাই 22.4 লিটার ইকুয়ালস টু n বাই 6.02 ইন্টু 10⁻23 লেখা যায়। তোমরা ছোটবেলায় পড়ছি, তাই না? এখানে সবাই আমরা জানি যে w হচ্ছে গ্রাম, কত গ্রাম আছে, m হচ্ছে আণবিক ভর, v হচ্ছে আয়তন, s হচ্ছে মোলারিটি, v হচ্ছে কতটা আয়তন 22.4 লিটার গ্যাসের ক্ষেত্রে, আর n হচ্ছে কত সংখ্যা আছে, আর এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। সো এগুলো যেটা দিবে সেটা অনুযায়ী বসাই করবা। সো চলো আমরা দেখি, যেহেতু নাইট্রোজেন সেখানে 5 হবে, মানে দ্বিপরমাণু, দুইটা নাইট্রোজেন N2 আছে, বুঝতেই পারছো এই যে দুইটা নাইট্রোজেন মিলে হয়েছে। সো 5/2, আর n হচ্ছে w বাই m হবে, w দেওয়া আছে দেখো 2.8 গ্রাম। আর নাইট্রোজেন যেহেতু, তাহলে আণবিক ভর কত হবে? 14 ইন্টু 2 তাহলে 28, আর 8 তো জানো 8.314, আর টাইম হচ্ছে 27 + 273, যা হয় তাই বসে দিবা, কাজ শেষ। এখন এইটা ম্যাথ আসলে কার্বন ডাইঅক্সাইড যদি আসে তোমরা কিন্তু 6 বসাবা। কেন বলো তো ভাই? আপনি তো বলছেন যে কার্বন ডাইঅক্সাইডের যেহেতু দ্বিপরমাণু তার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 6, কিন্তু ভাইয়া এটা অ্যাকচুয়ালি এক্সেপশনাল। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 5, এটা দ্বিপরমাণুকের মতো আচরণ করে। কেন? একটু খেয়াল করো, এই যে অক্সিজেন এটা কিন্তু অ্যাকচুয়ালি সরলরৈখিক আকার, নাইট্রোজেন এটারও কিন্তু অ্যাকচুয়ালি সরলরৈখিক আকার। একইভাবে কার্বন ডাইঅক্সাইডের আকারটাও হচ্ছে সরলরৈখিক হয়। এই সরলরৈখিক আকারের জন্যই তার ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা হয় কত? 5। আর স্বাধীনতার মাত্রা কি? কোন একটা সিস্টেমে যদি আমরা শক্তি দিই, শক্তিটা তাহলে কোন কোন দিকে ছড়ায় যায়, ঠিক আছে? এটা এক্স অক্ষে যেতে পারে, ওয়াই অক্ষে যেতে পারে, জেড অক্ষে যেতে পারে, যেটা এক পরমাণুর ক্ষেত্রে হয়, এর জন্য 3 হয়। আর যদি সেটা মনে করো দ্বিপরমাণু গ্যাস হয়, যাই ও লাইক এটা হইলো, তাহলে সে একইভাবে এক্সে যেতে পারে, ওয়াইয়ে যেতে পারে, জেডে যেতে পারে। আরেকটা ব্যাপার মজার ব্যাপারে, ও তো এরকম দেখতে না, এইভাবে রোটেট হতে পারে, আবার এইভাবে রোটেট হতে পারে, অর্থাৎ এদিকে একবার রোটেশন হতে পারে, এদিকে একবার রোটেশন হতে পারে। সো রোটেশনাল এনার্জির জন্য আরও ডিগ্রিজ অফ ফ্রিডম আরও 2টা হয়, সো ওভারঅল 5টা হয়। আর 6 হয় কেন সেটা তোমরা বড় হলে শিখবা, সেখানে ভাইব্রেশনাল এনার্জি বলে একটা নতুন টার্ম চলে আসছে, যেটা এখন জানা তোমাদের দরকার নাই। সো লাস্ট চ্যাপ্টার আমাদের যেটা ফার্স্টে দেখানো দরকার ছিল সেটা এখন লাস্টে একটু দেখাই দিই, সে ভৌত রাশি ও পরিমাপ। সেখান থেকে জাস্ট আমরা শতকরা ত্রুটির একটা ম্যাথ দেখবো, তাহলে আমাদের শেষ। সেটা কি? ধরো একটা গোলকের ব্যাসার্ধ দিল 3 মিটার ±0.03 মিটার, ওকে, এর আয়তনে শতকরা ত্রুটি কত বের করতে বলছে। এই টাইপ ম্যাথ আসলে তোমাদের যে টার্গেটটা বলবো, আপাতত এটাই মনে রাখো, পরে আরও ডিটেলসে শিখবা। এটা হচ্ছে তোমরা জাস্ট আগে দেখবা যে কী চাইছে, তাহলে গোলকের আয়তন, তাহলে গোলকের আয়তনের সূত্র লিখে ফেলবা। তাহলে মানে প্রথম টার্গেটে আমাদের সূত্র লিখতে হবে। সো ভি সমান 4/3 পাই আর কিউব, ভাই লিখে ফেললাম। দেন কিচ্ছু না, কনস্ট্যান্টগুলোকে সব সরাই দেবে, যে কনস্ট্যান্ট সব আমরা বাদ দিয়ে দেবো। কনস্ট্যান্ট বাদ দিয়ে যা পড়ে থাকবে ভেরিয়েবল, অর্থাৎ যেগুলো পরিবর্তনশীল থাকবে, সেই পরিবর্তনশীলগুলোতে তোমরা উপরে ডেল্টা এক্স বাই এক্স এই আকারে লিখবা, অর্থাৎ ডেল্টা ওইটা বাই ওইটা এই আকারে তোমাদের লিখতে হবে। সো এখানে কি হবে? ডেল্টা ভি বাই ভি, আর এদিকে যেহেতু কনস্ট্যান্ট 4/3 আর পাই বাদ, তাহলে হবে কি ডেল আর বাই আর, শেষ। মজার ব্যাপার, এই ডেল এক্স বাই এক্স এরকম টার্ম দিয়ে অ্যাকচুয়ালি ত্রুটি বুঝায়। সো এটা অ্যাকচুয়ালি আয়তনের ত্রুটি হবে, আর এটা হবে কি ব্যাসার্ধের ত্রুটি হবে, দ্যাটস ইট। আরেকটা কথা, এই যে কিউব যদি থাকে, মানে কি সূচক আকারে যদি কোনো পাওয়ারটা যদি থাকে, পাওয়ার থাকে বা সূচক থাকে, ওই পাওয়ারটা বা সূচকটা অ্যাকচুয়ালি সহগ বা কোএফিশিয়েন্ট আকারে আগে চলে যাবে, অর্থাৎ এই 3টা এখান থেকে সামনে চলে যাবে। সো দ্যাটস ইট। এবার দেখো, ডেলারের মান তো দেওয়াই আছে, যে প্লাস মাইনাসের পরের অংশ ডেলার 0.03, আর হচ্ছে তার আগের অংশ 3, আর এই যে 3 আগে আছে, সে কাটাকাটি করলে 0.03 হয়। এটা পার্সেন্টেজ স্কেল হবে 3%। সো এইভাবে আমরা খুব সহজে শতকরা ত্রুটি বের করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পুরো একটা আমরা কি করলাম বলো তো, পুরো ফার্স্ট পেপারে মোটামুটি যত শর্টকাট আছে, কিছুটা যেগুলো
আমাদের আসার মতো ভুচুং ভাচুং না, সেগুলো আমরা দেখে ফেললাম। ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানাবা। তোমরা যদি উৎসাহ দাও তাহলে ইনশাল্লাহ আমরা একদিন পুরো সেকেন্ড পেপারের উপরেও এইভাবেই তোমাদেরকে ভিডিও বানাই দিব। ওকে, সো সাথে থাকো। তোমাদের প্রথম কাজ হচ্ছে চ্যানেলটা শেয়ার করবা, যত বড় শেয়ার করো, যত বড় দেখো, একটা সেকেন্ডও বাদ দিও না পুরো ভিডিওটা, তাহলে ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে। সবাই ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর মোবাইলটা টুপ করে পড়ে গেল। আল্লাহ হাফেজ।